Next document, index.html. Save. Index.html আমরা নাম কেন দেই মনে আছে? আশা হোমওয়ার্ক দিয়েছেন আশাদুল্লাহিল গালিব? জি না ম্যাম। কেন? ম্যাম শেষ করতে পারি নাই। ওকে, যেটা বলেছি শেষ না করলে অর্ধেক হলেও সেটা আপলোড করে দিবেন ক্লাসের আগে। ওকে আচ্ছা ম্যাম, দিয়ে দিব, সমস্যা নেই। ওকে, এটা হচ্ছে, আচ্ছা এখন আমরা এটাকে একটু ওপেন করে ফেলি আমাদের ব্রাউজারে। আজকে আমাদের 6। আচ্ছা, সো আজকে হচ্ছে আমাদের ওয়েডনেসডে, নেক্সট ক্লাস হবে হচ্ছে আপনাদের স্যাটারডে তে হওয়ার কথা ছিল, রাইট? জি ম্যাম। তো স্যাটারডে হবে সেম টাইম, আর এরপরে আমাদের মানডেতে গিয়ে একটা ছোটখাটো কুইজের মতো হবে। হ্যাঁ, 7th ক্লাসে আমাদের একটা কুইজ হবে। এই কয়েকটা ক্লাসে 7টা, না 8th ক্লাসে, এই 7টা ক্লাসে আমাদের যা যা পড়াশোনা হয়েছে এর মধ্যে এর উপর বেস করে আমাদের একটা কুইজ হবে। সিম্পল এমসিকিউ থাকবে, শর্ট কোয়েশ্চেন থাকতে পারে। শর্ট কোয়েশ্চেন বলতে আপনার ধরেন একটা আমি এক্সাম্পল দিতে বললাম, আর এই টাইপের কোনো একটা ট্যাগের সিনট্যাক্স জানতে চাইলাম, এরকম। নাথিং সিরিয়াস, লাইক ডেসক্রিপশন লেখার কিছু নাই এখানে। CSS save. So next Monday আমাদের হচ্ছে কুইজ হবে। আচ্ছা, সেভ করে ফেললাম এটাকে, একটু আমরা ঠিকঠাক ফাইলে আছে কিনা। CSS ঠিক আছে, লেটস স্টার্ট আমাদের CSS এর ক্লাস। আচ্ছা, এখন পর্যন্ত আমরা হচ্ছে খুব প্লেন, খুবই একদম জাস্ট আমাদের মার্কআপে যতটুকু হয় ততটুকু আমরা করেছি। জি, আমাদের এই যে এই 8th ক্লাসে যে কুইজটা হবে সেটা কি র্যান্ডম কুইজ, মানে আপনার থেকে দেওয়া, নাকি এটা অ্যাসেসমেন্টে অ্যাড হবে সার্টিফিকেটে আর ড্যাশবোর্ডে? এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ডে অ্যাড করা যায়, মানে কোর্সের সার্টিফিকেট বা হ্যাঁ এটা মার্কসটা কোর্সের অ্যাসেসমেন্ট আসবে কিনা? গ্রস যেই টোটাল ওখানে হচ্ছে লাইক আপনার পার্টিসিপেশন এন্ড অ্যাক্টিভিটিজ এর উপর যে মার্কসটা ওটা ওর মধ্যে হচ্ছে অ্যাড হবে। আচ্ছা ঠিক আছে। So CSS, what is CSS? CSS এই জিনিসটার নাম আমরা হচ্ছে যখন একটু ওয়েবসাইট নিয়ে ঘাটাঘাটি করতে গিয়েছিলাম, ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে, ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে, তখন অনেক চলে আসছিল। সো CSS এর যদি আমরা একটু ফুল ফর্ম দেখি তাহলে এটা হচ্ছে ক্যাসকেডিং শীট। এটা হচ্ছে একটা স্টাইল শীট ল্যাঙ্গুয়েজ বলে এটাকে, এটাও একটা ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে স্টাইল শীট ল্যাঙ্গুয়েজ। এন্ড এটা দিয়ে কি হয়, এটা দিয়ে হচ্ছে স্টাইল শীট ল্যাঙ্গুয়েজ, এটা দিয়ে আমরা করি হচ্ছে টু স্টাইল দ্য মার্কআপ। আমরা এই যে এতদিন ধরে ডিফারেন্ট ট্যাগস দেখলাম, আমাদের মার্কআপ কোনটাকে বলে, আমাদের HTML হচ্ছে, HTML দিয়ে আমরা এতদিন মার্কআপ বিল্ড করেছি, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমরা স্ট্রাকচার বিল্ড করেছি, এখন সেটাকে সুন্দর করে সাজানোর পালা, এখানে সুন্দর করে ডিফারেন্ট স্টাইল অ্যাড করার পালা, এন্ড সেটার জন্য আমাদের লাগবে হচ্ছে CSS।
তো সব ল্যাঙ্গুয়েজের যেমন একটা সিনট্যাক্স আছে, HTML এও ছিল, CSS এর মধ্যে একটা সিনট্যাক্স আছে। CSS এর সেই সিনট্যাক্সটা অনেকটা আমাদের ওই অ্যাট্রিবিউট অ্যাড করি না, ওটার সাথে অনেকটা মিল রয়েছে। যেমন অ্যাট্রিবিউটে আমাদের একটা অ্যাট্রিবিউট নেম থাকতো, এন্ড দেন অ্যাট্রিবিউট একটা ভ্যালু থাকতো, এন্ড ওটা দিয়েও আমরা হচ্ছে ডিফারেন্ট ধরেন আমরা HTML দিয়ে যে কালারটা দিয়েছিলাম, ধরেন বিজি কালার যে দিয়েছিলাম, তখন আমাদের অ্যাট্রিবিউট নেমের নাম থাকতো হচ্ছে বিজি কালার, আর ভ্যালু থাকতো একটা কালারের নাম। তো এখানে CSS দিয়ে যদি আমরা সেটা করতে যাই, সেখানেও আমাদের এমনই একটা অ্যাট্রিবিউট নেমের জায়গায় যেটা থাকবে, সেটা আমরা CSS এ বলি হচ্ছে প্রপার্টি। আমরা কি করতে চাই, কি স্টাইল করতে চাই, এন্ড এরপরে ভ্যালু, অ্যাট্রিবিউট ভ্যালু বলতাম আমরা এটা ওখানে ধরেন কালার আমরা রেড করতে চাই, সেটাকে আমরা ওখানে অ্যাট্রিবিউট ভ্যালু বলতাম, এখানেও আমরা এটাকে ভ্যালু বলি। সো এই পার্টটা আমাদের হচ্ছে কিছুটা এরকমই থাকে, কিন্তু আপনারা যদি সাইনটা লক্ষ্য করেন, তাহলে ওখানে আমাদের সাইনটা কিরকম থাকতো, ইকুয়াল দিয়ে কোটেশন মার্কের মধ্যে ভ্যালুটা থাকতো, বাট এখানে কি, এখানে হচ্ছে প্রপার্টির পরে একটা কোলন দিয়ে দেন ভ্যালু এন্ড দেন সেমিকোলন। এন্ড এখানে আরেকটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে যেহেতু আমাদের CSS টা HTML থেকে ডিফারেন্ট একটা ল্যাঙ্গুয়েজ এন্ড ডিফারেন্ট ভাবে সেটা কাজ করে, সো আমাদের এই ডকুমেন্টে আমরা যা যা করি সেইটাকেই তো আমরা স্টাইল করি, রাইট? সাপোজ আমি হচ্ছে এখানে আমাদের ডিফারেন্ট হেডিং টেডিং আছে, we will learn CSS today. And একটা suppose paragraph আছে lorem 20 এই তো এখানে আমাদের এরকম ডিফারেন্ট এলিমেন্টস আমরা হচ্ছে নিয়ে থাকি। এখন এগুলাকেই তো আমরা ধরে হচ্ছে CSS করব। এখন কোনটাকে আমি CSS করব সেটা আমাদের এখানে আবার মেনশন করে দিতে হয়। তো এখানে সেইটাকে আমরা বলি, এলিমেন্টটাকে কাকে আমরা হচ্ছে CSS করব সেটা আমরা, সেটার নাম আমরা দেই হচ্ছে সিলেক্টর। সো একটা সিলেক্টর আমাদের মেনশন করে দিতে হবে যে আমরা কোন এলিমেন্টটাকে CSS করতে চাচ্ছি। তারপর সেখানে আরো দুইটা সাইন আছে, এখানে আমরা এরকম একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা হচ্ছে প্রপার্টি ভ্যালু দেই, দেন আমরা আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেটাকে ক্লোজ করে দিই। এর কারণ হচ্ছে আমরা অনেকগুলো এলিমেন্টকে অবশ্যই স্টাইল করব, সো একটা সিলেক্টরের যে প্রপার্টি ভ্যালু সেটা থাকবে হচ্ছে এই ডাবল যে সেকেন্ড ব্র্যাকেট আর কার্লি ব্র্যাকেট এটার মাঝে। সো এই হচ্ছে, এটা হচ্ছে আমাদের এই CSS এর সিনট্যাক্স। এন্ড এখানে মজার ব্যাপার হচ্ছে আমরা মাল্টিপল প্রপার্টি ভ্যালু একটা সিলেক্টরের মধ্যে অ্যাড করতে পারি, বলছি। সো একটাই আমাদের সিনট্যাক্সের মধ্যে থাকুক, আমরা একটু দেখি যে CSS কিভাবে কাজ করে, আর CSS কে আমরা কিভাবে ইউজ করতে পারি। এখানে আমি একটু সেভ করে দিচ্ছি টেক্সটটা। আচ্ছা, তো CSS আবার কিভাবে আমরা ইউজ করব আর কোথায় ইউজ করব সেটা অনুযায়ী CSS কে আবার আমরা তিনটা ভাগে ভাগ করি। 3 types of CSS থাকলো। সো এটা কিসের উপর বেস করে, আমরা কোথায় CSS টা করছি সেটার উপর বেস করে, কাজ সেমই করে, জাস্ট কোথায় করছি এন্ড কিভাবে করছি সেটার উপর বেস করে হচ্ছে তিনটা ওয়েতে আমরা CSS কে ভাগ করি। ফার্স্ট অফ অল ইনলাইন CSS, ইন্টারনাল CSS, এক্সটার্নাল CSS। যারা একটু ক্রিটিক্যাল থিঙ্কার তারা নিশ্চয়ই এতক্ষণ একটু গেস করতে পারছেন যে ইনলাইন CSS
সো ইনলাইন ওয়ার্ডটা থেকে আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে লাইনের মধ্যে হচ্ছে আমাদের সিএসএস টা করতে হবে। সো আমরা যাকে সিএসএস করতে চাই, যেই এলিমেন্টটাকে সিএসএস করতে চাই, ওর যেই লাইনটা আছে, সাপোজ এই লাইনটাকে আমি হচ্ছে স্টাইল করতে চাই, এই লাইনের মধ্যে এসেই আমি সিএসএস এর প্রপার্টি ভ্যালুস কোনো একটা জায়গায় বলবো। ইন্টারনাল সিএসএস হচ্ছে আমার যে ডকুমেন্ট, আমরা কাকে সিএসএস করি? মার্কআপকে। তো মার্কআপ এখানে কোনটা? আমার যে এইচটিএমএল ফাইল, এই ডকুমেন্টটা হচ্ছে আমাদের মার্কআপ। এন্ড এইখানে আমার এই ডকুমেন্টের ভেতরে কোনো একটা জায়গায় আমরা সিএসএস করব, বাট সেটা লাইনের মধ্যে হবে না, লাইনের বাহিরে হবে। সেটা করতে গেলে সেটাকে আমরা বলি হচ্ছে ইন্টারনাল সিএসএস। এন্ড এই পুরো ডকুমেন্টের বাহিরে যদি আমরা চলে যাই, তখন সেটাকে আমরা বলি হচ্ছে এক্সটার্নাল সিএসএস। তো চলেন শুরু থেকে শুরু করি। এন্ড আমরা যেইখানেই সিএসএস করি না কেন, আমাদের সব সময় প্রপার্টি ভ্যালু সিলেক্টর থাকবে। এন্ড আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে স্টাইল। এই কথাটা সবসময় থাকবে, বাট সেটা একটু ডিফারেন্ট ওয়েতে থাকবে। সো চলেন দেখি আমরা স্টেপ বাই স্টেপ কোনটার মধ্যে কিভাবে থাকে। সো ইনলাইন সিএসএস এর ক্ষেত্রে আমরা যেহেতু কি বললাম যে আমাদের লাইনের ভেতরে থাকবে। সো এখানে প্রপার্টি ভ্যালুটা দেওয়ার আগে আমাদের যেটা করতে হবে, নরমালি আমরা ট্যাগের ভিতরে কি করি বলেন তো? ট্যাগের ভিতরে এখন পর্যন্ত হচ্ছে আমরা কি দিয়েছি? ট্যাগের ভিতরে যদি ট্যাগ নেই, অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট। ভেরি নাইস। সো এখানেও আমাদের একটা অ্যাট্রিবিউটের মাধ্যমে সিএসএস টা করতে হবে, এন্ড সেই অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে স্টাইল। সো আমাদের অ্যাট্রিবিউট নেম হবে স্টাইল, এন্ড ভ্যালুর মধ্যে আমরা বসাবো হচ্ছে এই যে আমরা সিনট্যাক্সটা দেখেছিলাম, প্রপার্টি ভ্যালু। এইভাবেই আমরা এখানে স্টাইল করবো। এখন সাপোজ আমরা হচ্ছে এই h2টাকে একটু আমরা কালার করতে চাই। সো আগে আমরা দেখেছিলাম কালার করতে গেলে ফন্ট অন ট্যাগ দিয়ে অনেক তামসা করতে হয়, বাট এখানে স্টাইল যদি আমরা অ্যাট্রিবিউটটা ইউজ করি, তাহলে সুন্দর মতো আমরা কালার দিয়ে দেন দেখেন কালার লেখার পরে এরকম আমি এন্টার দেওয়ার পর সিনট্যাক্সের যেই আমাদের কোলন এন্ড সেমিকোলন সেটা চলে আসছে। সো এটা অলওয়েজ দিতে হবে, মিস করা যাবে না। সো কালারের পর আমি কোলন দিয়ে রেড দিলাম, এন্ড দেন সেমিকোলন দিয়ে এটাকে ক্লোজ করে দিলাম। এরপর লেটস সি, এখানে একটু রিলোড দেই, কাজ করে কি করে না। করে গেল। দ্যাট মিন্স এখানে আমার সিএসএস টা কাজ করেছে। ম্যাম আমার আচ্ছা প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে, আমি কি লিভ নিতে পারি? ওকে শিওর, ভিডিওটা দেখে নিন দায়িত্ব নিয়ে। আচ্ছা এখানে হচ্ছে যেটা করলাম, হ্যাঁ। সো এখানে তাহলে এখানে আমাদের সিলেক্টরটা গেল কই? আমি তো বলেছিলাম সিলেক্টর থাকবে আমাদের সিনট্যাক্সে, এন্ড কার্লি ব্র্যাকেটের মধ্যে আমরা প্রপার্টি ভ্যালু দিব। তো আমি তো মিথ্যা কথা বলে ফেললাম পার্টলি, বাট টোটালি মিথ্যা বলি নাই, বিকজ এখানে দেখেন সিলেক্টর আমরা কি বলেছিলাম, সিলেক্টরটা কি হবে যে আমরা কাকে স্টাইল করব সেটা থাকবে, রাইট? সো এখানে আমরা যাকে স্টাইল করব তার মধ্যেই হচ্ছে আমরা প্রপার্টি ভ্যালু গুলা দিচ্ছি। তো আবার আলাদা করে কি আমাদের সিলেক্টর মেনশন করা কি কোনো প্রয়োজন আছে? না ম্যাম। না ম্যাম। নাই। আচ্ছা, সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এখানে আলাদা করে এই সিলেক্টর জিনিসটা আর আমাদের দরকার হয় না। এখানে এই ট্যাগটাই সিলেক্টর হিসেবে কাজ করছে অলরেডি। সো এখানে এটাই হচ্ছে ওর সিলেক্টর, এন্ড আমরা এটা দিচ্ছি কোথায়? প্রপার্টি ভ্যালুটা দিচ্ছি হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে। সো ইনলাইন সিএসএস এর ক্ষেত্রে আমরা স্টাইলটা করি, আচ্ছা এখানে আমরা এক্সাম্পল দিই তাহলেই হচ্ছে হবে। সাপোজ এটা হচ্ছে একটা ট্যাগ, এরপর এখানে স্টাইল অ্যাট্রিবিউট দেই, সেখানে স্পেসের জায়গায় আমি একটা ট্যাব দেই, তাহলে সুবিধা হবে। স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে হচ্ছে আমরা প্রপার্টি ভ্যালু, এটা হচ্ছে ইনলাইন সিএসএস এর ক্ষেত্রে ওর
syntax হয়। এখন তাহলে সাপোজ এখানে আমি চাইলে যেটা বলেছিলাম যে আমরা মাল্টিপল স্টাইল একটা এলিমেন্টকে করতে পারি, তাহলে করতে হবে আমাদের এই সেমিকোলনটা পরে এসে আমাদের সাপোজ আমরা এইখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করতে চাই। এতদিন পর্যন্ত কিন্তু আমরা বিজি কালার দিয়ে জাস্ট বডিতে অথবা হচ্ছে টেবলে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করতে পারতাম। এখানে কিন্তু টেক্সটের মধ্যে কিন্তু আমাদের বিজি কালার কাজ করতো না। সো সিএসএস দিয়ে আমরা খুব ইজিলি ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করে ফেলতে পারবো। সেটার জন্য আমাদের যেই প্রপার্টিটা আছে সেটার নাম ব্যাকগ্রাউন্ড কালার। একদম পুরো ওয়ার্ডটা লিখতে হবে। এরপর আমি জাস্ট অ্যাকোয়া দিয়ে দিলাম, রিলোড, এখানে ব্যাকগ্রাউন্ড কালার চলে এসছে। এরপরে হচ্ছে আমি আচ্ছা সাপোজ একটা আমরা ফন্ট সাইজ আমরা দিব। সো ফন্ট সাইজ আমি হচ্ছে 50 পিক্সেল করে দিলাম। সো আমরা অলরেডি H1 দিয়ে বড় যেটা পাই সেটা থেকে আরো বড় করে দিলাম। সেটা আমরা CSS দিয়ে করতে পারি। সো CSS ইজ রিয়েলি ফান। এখন এই সাপোজ এখানে জাস্ট একটা এলিমেন্টের মধ্যে আমরা এত কিছু হচ্ছে অ্যাড করছি। এখন যদি ধরেন এখানে আরেকটা আরো কিছু পার্ট থাকবে আমার এখানে। সো H2 ধরেন ইনলাইন CSS, তারপর আমি বলবো আরেকটা পেজ, এখানে হচ্ছে ইনলাইন CSS নিয়ে একটু ডেসক্রিপশন থাকবে। তারপর এরকমই আমার আরো থাকবে ইন্টারনাল CSS, দেন থাকবে হচ্ছে external CSS, save, reload, এরকম থাকবে। এখন আমি কি চাই, আমি চাই হচ্ছে এখানে সবগুলোর মধ্যেই এরকমই একটা স্টাইল হবে। সো আমার এখন কি করতে হবে, এখানে যেরকম আমরা করলাম স্টাইল সেই জিনিসটা আমার এখানেও করতে হবে, আবার এসে এখানেও করতে হবে, আবার এসে এখানেও করতে হবে, রাইট? রিলোড, এই আমাদের হয়ে গেল। ইট ওয়ার্কস, বাট এখানে কি আমাদের অনেক রিপিটেড আমরা কাজ করছি না? একটা সেম জিনিস আমরা সেম স্টাইলে চাই, বাট এখানে আমাদের বারবার করতে হচ্ছে। সো ইটস আ হ্যাসেল। অলসো আমাদের যেই কোডের যেই ফাইল যেই সাইজটা সেটাও বাড়িয়ে দিচ্ছে। যত আমরা এখানে ক্যারেক্টারস অ্যাড করব তত আমাদের ফাইল ভারী হতে থাকবে। সো যেহেতু সেম কাজটা আমরা করব, এটার আসলে কোনো মানে হয় না। Here comes our internal CSS. ছোটখাটো ডকুমেন্ট আছে, একটা H2 ট্যাগকে আমরা বারবার করতে চাই, আমরা কি করতে পারি, এখানে বারবার এটাকে না করে আমরা এখানে একটা থাকুক, একটার মধ্যে আমি জাস্ট হচ্ছে কালার রেড এটা রাখি, বাকিগুলা হচ্ছে নাই করে দেই। Here. তো ইন্টারনাল CSS টা কোথায় করব বলেছিলাম যে আমরা লাইনের বাহিরে বাট ডকুমেন্টের ভেতরেই করব। সো বডি ট্যাগটা আমাদের যেখানে শেষ হলো, উপরেও করা যায় নিচেও করা যায়, হেড ট্যাগ যেখানে শেষ হয়েছে সেখানেও করা যায়, বাট বডি ট্যাগ যেখানে শেষ হলো এখানে করাটা প্রিফারেবল। সো এখানে হচ্ছে আমরা স্টাইল নামের একটা ট্যাগ আছে, সেই ট্যাগটা আমরা দিব। সো এখানে আমরা বলেছিলাম যে আমরা সবসময় স্টাইল কথাটা আমাদের থাকবে। সো এখানে স্টাইল ট্যাগ থাকছে, ইনলাইনে হচ্ছে অ্যাট্রিবিউট থাকছে, ইন্টারনালে হচ্ছে ট্যাগ থাকছে। এন্ড দেন এখানে আমি হচ্ছে বলবো যে আমার জাস্ট যেই কাজগুলো আমরা করেছিলাম ওখানে সেটাই করব। সো এখানে আমাদের হচ্ছে আবার সিলেক্টর আনতে হবে, এন্ড সিলেক্টরের ক্ষেত্রে আমরা কাকে আনছি, আমরা কাকে স্টাইল করতে চাই, H2 কে স্টাইল করতে চাই। সো আমরা এখানে সুন্দর মতো জাস্ট যেই ট্যাগ নেমটা আমাদের আছে H2 সেটা আমরা মেনশন করে দিলেই হয়ে যাবে। এন্ড দেন আমাদের যে কার্লি ব্র্যাকেট ও সেকেন্ড ব্র্যাকেট যেটাকে আমরা বলি সেটা দিব,
এন্ড দেন এর মাঝে আমরা হচ্ছে আমাদের যে প্রপার্টি আর ভ্যালু সেটা দিব। সো সাপোজ এখানে আমি কালার রেড এটা দিলাম। আচ্ছা, একটু আমি এটা ফার্স্টে নাই করে একটু সবগুলাকে আগে নর্মাল পজিশনে যাই। ওকে, এখন হচ্ছে এখানে আমি কালার রেড দেই, সেভ করি, রিলোড, সবগুলাতে কালার রেড হয়ে গেল। সো আমি জাস্ট একবার এখানে বলে দিচ্ছি যে H2 ট্যাগ গুলাতে তুমি হচ্ছে কালার রেড করে দাও। ও আমার ডকুমেন্টে যতগুলা H2 ট্যাগ আছে সবগুলাকে ধরবে এন্ড দেন সেগুলাকে সবগুলাকে কালার রেড করে দিবে। অলরাইট, সো ইটস মোর এফিশিয়েন্ট এন্ড আমাদের জনম জনম ধরে একটাই গোল, জীবনে এফিশিয়েন্সি আনা, কম সময়ে বেশি কাজ করা, কম রিসোর্স ইউজ করে বেশি কাজ করা। সো অফ কোর্স উই উইল চুজ ইন্টারনাল সিএসএস হিয়ার। তাহলে বাকি কাজগুলোও করে ফেলি। ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম আমরা অ্যাকোয়া, তারপর হচ্ছে আমরা একটা ফন্ট সাইজ দিয়েছিলাম 40 পিক্সেল। 40 পিক্সেল ইজ লার্জ, 30 পিক্সেল দিলাম। ওকে, এরপরে হচ্ছে সো দেখেন এখন কিন্তু আমার ঠিক আছে H2, হ্যাঁ। সো সবগুলাই কিন্তু আমার হয়ে যাচ্ছে। আমি একটু ফন্ট ফ্যামিলিও দিই। একটা ফন্ট ফ্যামিলি জিনিসটা হচ্ছে আমাদের এই যে একটা বোর্ডিং, এখানে একটা ফন্টের ধরন আছে, লাইক এই ওয়েবসাইটটাতে তো ফন্ট গুলো এরকম না, রাইট? একটু ডিফারেন্ট। সো আমরা একটু ডিফারেন্ট ফন্ট দেই। সো এটা দেখেন এই ফন্ট গুলার কি আছে, একটা করে এই যে মাত্রা টাত্রা আছে, লাইক ওল্ড ফ্যাশন যেই ফন্ট সেই রকম এরকম মাত্রাগুলো যদি আমরা ইনভিজিবল করে দিতে চাই, সো এই টাইপের ফন্ট গুলাকে বলে হচ্ছে সেরিফ ফন্ট। আমরা যদি মাত্রা না চাই তাহলে আমরা বলতে পারি sans serif ফন্ট। sans serif বলে দিলে এগুলার যে মাত্রা টাত্রা গন হয়ে যাবে। ম্যাম একটা কোশ্চেন ছিল। জি জি বলেন। ম্যাম আমি যদি H2 ফার্স্টের দুইটা রেড রাখতে চাই আর নিচের দুইটা ব্লু রাখতে চাই, ওটা কি হবে? হবে, অবশ্যই হবে। কামিং দেয়ার, আস্তে আস্তে। আচ্ছা, এখন এটাকে হচ্ছে আমি এরকম করলাম, তাহলে আমাদের সবগুলাই হচ্ছে সেম পেয়ে গেল, রাইট? আচ্ছা, তো sans serif এরকম অনেক ফন্ট ফ্যামিলি আছে। তো ধরেন এই যে এখানে আমরা যে লিখি কোড এডিটর গুলাতে ওরকম যে ফন্ট গুলাকে বলে হচ্ছে মনোস্পেস। ওরকম এরকম আরো অনেক ফন্ট আছে, আমরা বাইরে থেকে ফন্ট ইনস্টল করাও দেখবো ইন ফিউচার, এখন না, আপাতত আমরা সংযত থাকি। তো এখন যদি আমরা হচ্ছে পি ট্যাগকে কিছু করতে চাই, সাপোজ পি ট্যাগেও আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করব, ইয়েলো জাস্ট দিলাম এই। তারপর হচ্ছে আচ্ছা, এখন হ্যাঁ, তো আমাদের কে জানি বলেছিলাম ফারহাতুন ম্যাম হচ্ছে সুন্দর কথা বলেছেন যে আমরা যদি এখন H2 কে ধরেন ফার্স্ট দুইটা H2 কে হচ্ছে আমি আমার কালার দিতে চাই ব্লু ইনস্টেড অফ রেড, এন্ড বাকি দুইটাকে হচ্ছে রেড রাখতে চাই, তাহলে আমরা কি করতে পারি বলেন তো? কি করতে পারি? এখন পর্যন্ত আমাদের যে নলেজ আছে সেই নলেজ দিয়ে আমরা কি করতে পারি? ম্যাডাম ইনলাইন লিখতে হবে। ইনলাইন সিএসএস করে দিতে পারি, রাইট? আমরা জাস্ট ওকে হচ্ছে বলে দিতে পারি যে তুমি তোমার কালার ব্লু করে দাও, তাহলে যেটা হবে সুন্দর মতো এখানে ব্লু করে দিবে। বিকজ এখানে আমাদের যে পাওয়ারটা, ধরেন আমার এখানে আমি যদি কোনো কিছু এক্সটার্নালেও সেম সিলেক্টরকে আমি যদি এক্সটার্নালেও বলে দেই, ইন্টারনালেও বলে দেই, ইনলাইনেও বলে দেই, সবচেয়ে বেশি পাওয়ারফুল হচ্ছে ইনলাইন, কারণ ওকে একদম লাইনের মধ্যেই আছে। it's more close to the selector, right? So আপনাকে যদি লাইক একজন ফরেনার কোন একটা সাজেশন দেয়, তারপর যদি হচ্ছে লাইক লাইফ ডিসিশন, ধরেন আমি আমার জামাকে
ব্লু হবে নাকি গ্রিন হবে, এটা ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ডিসিশন। সো আপনাকে ধরেন আপনার আউটার কোনো একটা বাইরের মানুষ কোনো একটা সাজেশন দেয়, সেটাও আপনি নেবেন। সেটার চেয়ে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে, এক্সটেন্ডেড ফ্যামিলির মধ্যে যদি কেউ সাজেশন দেয়, সেটাকে আপনি বেশি প্রায়োরিটি দিবেন। এন্ড তার চেয়েও বেশি প্রায়োরিটি দিবেন যদি আপনার নিজের লাইক ক্লোজ ফ্যামিলি যদি কোনো একটা সাজেশন দেয়, সেটাকে আপনি আরো বেশি প্রায়োরিটি দিবেন, রাইট? সো এটা হচ্ছে সেরকমই। ইনলাইন কেও সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয়, দেন ইন্টারনাল এন্ড দেন এক্সটার্নাল। ওকে, এটা হচ্ছে একটা ওয়ে। আরো ওয়ে আছে। এখন আমরা ইনলাইনটা মোস্টলি হচ্ছে সচরাচর অ্যাভয়েড করতে চাই, কারণ আমাদের যে ওয়েবসাইটটা আমরা বিল্ড করব, সেটা আমরা বিল্ড করব হচ্ছে এমন ভাবে যেটা পরবর্তীতে যাতে কেউ যদি এডিট করতে চায়, কোনো একটা ধরেন নন ডিজাইনারও যদি, লাইক ডেভেলপাররা কিন্তু ডিজাইন পারে এমন কোনো কথা নাই, ডেভেলপাররা কিন্তু ডিজাইনে খুবই কাঁচা হয়। তো ওরা গিয়ে সিএসএস এ খুঁজবে, তো তখন যেটা হয় তখন হচ্ছে ওদের একটু ভেজাল হয়ে যায়। তো ডিজাইনটা আমরা এমন ভাবে করব যাতে পরবর্তীতে যদি কেউ চেঞ্জ করতে চায়, সাপোজ আমার একটা ওয়েবসাইটের কালার সব সময় তো রেডের রেডি থাকবে না, সাপোজ স্বাধীনতা দিবসে আমি সেটার কালার গ্রিন করে দিতে চাই, রাইট? সো এরকম হতে পারে। সো জিনিসটাকে চেঞ্জেবল রাখতে হবে। এন্ড ইনলাইন সিএসএস এর যখন আমি একটা কিছু দিয়ে দেই, তখন আমি যদি আরো অনেক প্রপার্টি আরো অনেক সিএসএস করতে থাকি, তখন সেটা কোনোটাকেই নেয় না, বিকজ ও সবচেয়ে বেশি প্রায়োরিটি ইনলাইনকে দিবে। সো ইনলাইনটাকে আমরা এরকম যদি এমন সিচুয়েশন হয় যে আমরা প্রায়োরিটাইজ করুক, এটা কখনো চেঞ্জ না হোক এমন কিছু চাই, তাহলেই হচ্ছে ইনলাইনে করতে পারি। অথবা হচ্ছে সাপোজ আমাদের স্টাইল মানে একটা দুইটা এলিমেন্ট আছে, এখানে আমরা ইন্টারনাল আর এক্সটার্নাল হ্যাসেল নিতে চাচ্ছি না, আমাদের খুব বেশি কিছু করার নাই, তখন ইনলাইনে করে ফেলতে পারি। তো সিচুয়েশনের উপর বেস করে হচ্ছে আমরা কখন কোনটা ইউজ করব সেটা আসে। নাও এই যে আমরা সিলেক্টর জিনিসটা বলেছিলাম, এই সিলেক্টরটা আবার 4 ধরনের হয়ে থাকে। সিলেক্টর টাইপস। সো ফার্স্ট এন্ড ফরমোস্ট যেটা আমরা দেখলাম, অলরেডি যেটা দেখলাম, সেটা কি বলেন তো? কি দিয়েছিলাম আমরা এখানে সিলেক্টর হিসেবে? স্টাইল। এটা সিলেক্টর, এটা H2 টা কি? ম্যাডাম একটা ট্যাগ ম্যাম, ট্যাগ এলিমেন্ট। হ্যাঁ, হ্যাঁ। রাইট, ট্যাগ নেম। সো ট্যাগ নেম হচ্ছে আমাদের একটা ফার্স্ট সিলেক্টর। এখন সিলেক্টর অলওয়েজ ট্যাগই হবে, কারণ এইচটিএমএল মার্কআপ যেহেতু আমরা সিলেক্ট করব, মার্কআপকে যেহেতু আমরা স্টাইল করব, অলওয়েজ এটা একটা ট্যাগই হবে। বাট এখানে আমরা দিয়েছি হচ্ছে ডিরেক্ট ও যে ট্যাগ নেমটা আছে সেই ট্যাগ নেমটা। এন্ড এছাড়াও আমরা আরো কিছু জিনিস ওকে দিতে পারি, সেটা হচ্ছে ক্লাস নেম, আইডি নেম এন্ড অর সিলেক্টর। এরকম কিছু জিনিস হচ্ছে সিলেক্টর। আচ্ছা যাই হোক, হবে কিছু একটা। আচ্ছা, সো এখানে হচ্ছে ট্যাগ নেম তো আমরা দেখলাম। তো ট্যাগ নেমে ডিরেক্ট আমরা জাস্ট যেই ট্যাগ নেমটা আমাদের আছে সেটাকে বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে। এখন ক্লাস নেম জিনিসটা কি? ক্লাস নেম হচ্ছে আমাদের তো সবার একটা নাম আছে, রাইট? আমরা সবাই মানুষ, সেটা ঠিক আছে, কিন্তু আমাদের আবার সবার একটা নাম থাকে। নিশ্চয়ই অ্যানিমাল জগতে ওরা নিজেদেরকে নাম দেয়, আমরা যখন পেট করি তখন আমরা ওদেরকে একটা নাম দিই। সবকিছুরই হচ্ছে আমরা চেনার জন্য, লাইক আইডেন্টিফাই করার জন্য আমরা নিজেদেরকে এক একটা নাম দিই। আবার আমাদের কি হয়, আমাদের জাস্ট একটা নামই থাকে না, আমাদের আবার অনেকগুলা নামও থাকে। ওমামা, হক, অদিতি, মারজান, বিনতে, মাহবুব, এরকম
ডিফারেন্ট নাম হচ্ছে আমরা দিয়ে থাকি। সো এই আমাদের যে এলিমেন্ট গুলো আছে এগুলাকেও আমরা কি করতে পারি, একটা নাম দিয়ে আমরা হচ্ছে আইডেন্টিফাই করার জন্য আমরা ওকে একটা নাম দিতে পারি। নামটা কিভাবে দিতে পারি? নাম দিতে পারি হচ্ছে ক্লাস দিয়ে দিয়ে, এন্ড ক্লাসটা হবে হচ্ছে একটা অ্যাট্রিবিউট। সো ক্লাস অ্যাট্রিবিউট নেম দিয়ে আমরা হচ্ছে এখানে ভ্যালিউতে যাই দিব না কেন সেটাই হবে হচ্ছে ওর ক্লাস নেম। সো এখানে সাপোজ আমি বললাম ব্লু, ক্লাস নেম দিলাম ওকে আমি। তো ক্লাস নেম দেওয়ার ক্ষেত্রে এখানে কিছু হচ্ছে রুলস আছে, সেটার জন্য আমি আপনাদের একটা আর্টিকেল পড়তে দিব না, সেখান থেকে ইন ডিটেইলস আপনারা দেখে নিন। যদি নর্মালি আমি হচ্ছে বলে দেই, আমরা হচ্ছে এখানে এটাকে ক্যারেক্টার্স এর মধ্যে শুধু ইউজ করতে পারবো হচ্ছে হাইফেন এন্ড আন্ডারস্কোর। এছাড়া ধরেন যে স্পেশাল ক্যারেক্টার গুলো আছে এগুলো আমরা এখানে ইউজ করতে পারবো না। দেন অবশ্যই অ্যালফাবেট ইউজ করতে পারবো, নাম্বারসও ইউজ করতে পারবো, বাট ক্লাস নেমকে আমরা কখনো নাম্বার দিয়ে শুরু করব না। লাস্টের দিকে ওর মাঝে আমরা নাম্বার দিতে পারি, বাট নাম্বার দিয়ে শুরু করাটা অ্যাভয়েড করা উচিত। এরপর হচ্ছে আর কি হতে পারে, আরো কিছু প্রিন্সিপালস আছে, যেমন ক্লাস নেমের মধ্যে ধরেন আপনার নাম হচ্ছে ব্লু 1, সাপোজ আপনার একটা আছে ব্লু 1 একটা আছে ব্লু 2। সো সেখানে আপনার ব্লু 1 নাম দিতে হলে এভাবেই ব্লু 1 দিতে হবে, আপনি এখানে হচ্ছে স্পেস দিতে পারবেন না। স্পেস দিতে গেলে যেটা হবে, এটা দুইটা সেপারেট নাম হয়ে যাবে, তখন এটা দুইটা আলাদা আলাদা কাজ করবে। সিলেক্টর হিসেবে আপনি দুইটাকে একসাথে একবারে এটা দুইটা সেপারেট নাম হয়ে যাবে। যেভাবে বললাম যে আমাদের তো অনেকগুলা নাম থাকতে পারে, তেমনি একটা এলিমেন্টের অনেকগুলা ক্লাস নেম থাকতে পারে, কিন্তু এক একটা তখন আমরা এখানে কল করতে হবে আলাদা আলাদা করে, একবারে হচ্ছে কল করা যাবে না। সো এখানে যদি আমরা ব্লু 1 দিতে চাই, আমাদের অপশন হচ্ছে একবারে দেয়া, অথবা হাইফেন দিয়ে দেয়া, অথবা আন্ডারস্কোর দিয়ে দেয়া। আর অনেকে হচ্ছে আমরা ক্যামেল কেস ইউজ করি, সেটা ক্লাস নেমের ক্ষেত্রে না ইউজ করাই বেটার। ক্যামেল কেস বলতে হচ্ছে আমরা এই যে মাঝে দিয়ে একটা বড় হাতের দিয়ে দেই, সেইটা এখানে হচ্ছে অ্যাভয়েড করাটা বেটার। আচ্ছা, এরপরে এগুলা যেগুলো বললাম এগুলা দিলে যে কাজ করবে না তা না, কাজ করবে, কিন্তু দিস আর লাইক যে W3C ভ্যালিডেটেড রুলস। সো সেই রুল গুলো আমরা মেনটেন করেই হচ্ছে কাজ করবো। এরকম তাহলে আমি ফার্স্ট এর দুইটার মধ্যে কি চাই, কালার হচ্ছে ব্লু চাই। এখন আমি কি করলাম, এই দুইটার মধ্যে একটা ক্লাস নেম দিয়ে দিলাম ব্লু। সাপোজ এগুলোর ব্যাকগ্রাউন্ড কালার আমি হচ্ছে ব্লু করব। সো আমি এখানে নিচে এসে ব্লু লিখবো, তারপর হচ্ছে ওকে ব্যাকগ্রাউন্ড কালার ব্লু দিয়ে দিব। ইট শুড ওয়ার্ক রাইট, বাট এটা কিছু হচ্ছে না। আমি কি সেভ করিনি? সেভ করেছি, স্টিল হচ্ছে না, বিকজ এখানে আমরা যেটা সিলেক্টর গুলাকে এক একটা সিলেক্টর আমরা যখন মেনশন করব তখন সেটা মেনশন করার আবার ডিফারেন্ট ওয়ে আছে, এগুলারও সেপারেট সেপারেট সিনট্যাক্স আছে। সো ট্যাগ নেমকে আমরা একবারে ডিরেক্টলি ট্যাগ নেমে দিয়ে দিই, যেমন H2 একবারে ডিরেক্টলি দিয়ে দিই। সো এখানে যখন আমি ব্লু দিচ্ছি তখন আমার ব্রাউজার হচ্ছে এখানে ব্লু নামের কোনো একটা ট্যাগ খোঁজার চেষ্টা করছে। সাপোজ এই ট্যাগকে যদি আমি ব্লু বানাই দিই, দেখেন এটা ব্লু হয়ে গেছে, ম্যাজিক, ব্লু ট্যাগ ওয়ার্কস। কিন্তু এভাবে আমরা ট্যাগ বানাবো না, we will use the tags already existing। তার মানে ব্লু হচ্ছে আমার শুধু আমরা নরমালি যদি একটা টেক্সট দেই তাহলে সেই নামে হচ্ছে ও একটা ট্যাগ নেম কে খুঁজবে, বাট আমরা তো সেটা করব না।
আমরা চাই হচ্ছে ও ক্লাস নেম কে ধরুক, ব্লু নামের একটা ক্লাস নেম আছে সেটাকে ধরুক। তো সেটা মেনশন করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের যে ক্লাস নেম আছে সেটার আগে একটা ডট দিতে হবে। সো আমরা একটু ব্লুর আগে ডটটা দিয়ে দেখি। ডট দিলাম, এখন একটু রিলোড দেই। সি এখানে আমার দুইটা সেপারেট হয়ে গিয়েছে, দুইটা হচ্ছে ব্লু কালার হয়ে গিয়েছে। তো এখানে এখন যদি আমি আরো কিছু করতে চাই, শুধু এই দুইটার মধ্যে সুন্দর মতো কাজ করবে। নাও এই যে আমি এখানে কালার হচ্ছে রেড দিয়েছি, এখন এখানে যদি আমি কালার কোনো একটা দিতে চাই, সাপোজ কালার দিতে চাই হচ্ছে ব্লুর মধ্যে, সাপোজ সাদা ইশ, লাইক একটু বেজিশ কোনো কালার। তো দেখেন পরেরটা আমার ঠিকই হলো, কিন্তু ফার্স্টেরটা হলো না। কেন? কারণ ফার্স্টে আমার এখানে ইনলাইন সিএসএস করে বলা আছে কালার ওর সব সময় থাকবে রেড। তো আমি যতই ইন্টারনাল এক্সটার্নালে যত কিছুই করি না কেন, ও সেগুলা নেবে না, ও ইনলাইনেরটাই নেবে। তো এই হচ্ছে অবস্থা। এভাবে আমরা ক্লাস নেম দিয়ে সেপারেটলি আলাদা করে দিতে পারি। তাহলে আইডির কাজ কি? আইডি কি করে? আইডি তেও আমরা হচ্ছে ওকে একটা ইউনিক নেম দিয়ে ম্যাম দিতে একটা পারি, কোশ্চেন ছিল, যেটাকে বলে, জি বলেন। এই যে আমরা যে এখানে H2 তে যে পরপর দুইটাতে যে ব্লু ক্লাসটা ইউজ করলাম, এই হ্যাঁ, ক্ষেত্রে হ্যাঁ, কি আমি এই ব্লু ক্লাসটা দেখা যায় যে এখানে 4টা ট্যাগ আছে, হ্যাঁ। H2 4টা ট্যাগ আছে, এই 4টা ট্যাগ একবারে এখানে যেরকম ওই স্টাইল শিট স্টাইলে যেরকম একটা ট্যাগ নিয়েছে এরকম একসাথে নেওয়া যাবে না, নাকি প্রত্যেকটা ওই ট্যাগে আলাদা আলাদা করে ভাবে ক্লাসটা বসানো লাগবে? ক্লাসটা, হ্যাঁ, প্রত্যেকটা, যেমন এখানে হচ্ছে যেটা বললেন যে আমি H2 যেটা নিয়েছি, এটা নেয়ার জি। পরে হচ্ছে সবগুলা অটোমেটিকলি সব হ্যাঁ ডকুমেন্টে যে আসছে অটোমেটিকলি হয়ে গিয়েছে। আর ক্লাস নেম হচ্ছে শুধু উপরের দুইটা, এই দুইটাতেই হচ্ছে আসছে। হ্যাঁ, আমার যেখানে আমি হচ্ছে এই স্টাইলটা চাই সেখানে সেখানে আমি এই ক্লাসটা জাস্ট বসিয়ে দিব। হ্যাঁ, আমাদের ম্যানুয়ালি বসাতে হবে, ঠিক আছে? জি ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, সো এখানে দেখলেন যে আমি একটা ক্লাস নেম আমি দুইটাতে বসিয়েছি। সো এটা কিন্তু আমাদের নামের ক্ষেত্রেও হয়। যেমন আমি ভেবেছিলাম আমার নাম খুবই ইউনিক, ওমামা নামের কেউ নেই, কিন্তু আসলে আছে, স্যাড। তো যেমন অদিতি নামের তো হাজার হাজার মানুষজন আছে। তারপর এই যে আপনার ধরেন আকাশ বাতাস এরকম তো অনেক আছে। তারপর শাওন। তো বেসিক্যালি আমাদের সবার নামেরই কিন্তু মানুষজন আছে, রাইট? সো এটা যেহেতু আমাদের নামের মতো আমি বলেছিলাম ক্লাস নেমটা, সো এটা একটা নাম আমরা মাল্টিপল এলিমেন্টে ইউজ করতে পারবো। তারপর একটা এলিমেন্টের অনেকগুলা নামও থাকতে পারে। যেমন এখানে আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে, আমি দুইটার মধ্যে সেম চাই। কালার হচ্ছে, কালারটা তো বললাম এখানে এটা, কিন্তু আমি হচ্ছে শুধু এই H1 এর মধ্যে আবার ফার্স্ট যে H1 আছে সেটার মধ্যে আবার আমি হচ্ছে একটা বড় সড়ো, সাপোজ ফন্ট সাইজটা আরো ডিফারেন্ট চাই, ফন্ট ফ্যামিলিটাও আরো ডিফারেন্ট চাই। তখন আমি এখানে শুধু ওকে একটা নাম দিয়ে দিলাম 1, এন্ড দেন আমি কি করব, শুধু ওকে হচ্ছে সিলেক্ট করব, এন্ড দেন ওকে হচ্ছে আমি যা যা করা দরকার, সাপোজ ফন্ট সাইজ এখানে 40 পিক্সেল হয়ে যাবে, তারপর এখানে ফন্ট ফ্যামিলি হয়ে যাবে ফ্যান্টাসি, এই হয়ে গেল। তো এরকম হতে পারে। সো একটা এলিমেন্টের মাল্টিপল নেমস থাকতে পারে, একটা নেম, একটা ক্লাস নেম অনেকগুলা এলিমেন্টে থাকতে পারে। আচ্ছা, এখন তাহলে আইডিতে আসা যাক। আইডিতেও আমরা এখানে কোনো একটা জিনিসকে একটা নাম দিয়ে দিব, এন্ড সেটার জন্য আমাদের অ্যাট্রিবিউট হবে আইডি। তো আমি এই এলিমেন্টটাকে একটা আইডি দিলাম, সাপোজ বললাম যে তোমার আইডি হবে, সাপোজ ইন্টারনালি হবে ওর আইডি, ইন্টার দিলাম, এটা হচ্ছে ওর আইডি। এখন আমি যদি ওকে কিছু একটা সিএসএস ক্লাসের মতোই আমরা যেরকম সিএসএস করেছি এটার মধ্যে আমি যদি ওকে কোনো একটা সিএসএস করতে যাই,
ওকে হচ্ছে কালার টালারই দিব, আর কি দেওয়া যায়? আচ্ছা, টেক্সট ট্রান্সফর্ম নামে একটা হচ্ছে আমাদের এটাকে কি বলে প্রপার্টি আছে, যেটা দিয়ে আমরা এই যে দেখেন ক্যাপিটালাইজ, লোয়ার কেস, নান আপার কেস, ইনহেরিট, ইনিশিয়াল, এই জিনিসটা আমরা সব জায়গায় দেখবো। এই দুইটা আমি এক্সপ্লেইন করছি, এখন একটু এক্সপ্লেইন করলে মাথাটা আপনার ঘুরা যাবে, নেক্সট ক্লাসে এক্সপ্লেইন করব। আচ্ছা, নাহলে ক্লাসের লাস্টে এক্সপ্লেইন করে দিব না। তো এখানে টেক্সট ট্রান্সফর্ম আমি দেখব হচ্ছে যদি দেই আপার কেস তাহলে কি হবে, কিছুই হলো না। কেন হলো না? কারণ আমরা এখানে ডট দিয়েছি, এন্ড ইন্টার নামে কি কোনো ক্লাস নেম এখানে আছে? নেই। দ্যাট মিনস আইডির ক্ষেত্রে জিনিসটা একটু ডিফারেন্ট। তাহলে আইডির ক্ষেত্রে জিনিসটা কিরকম ডিফারেন্ট? আইডির ক্ষেত্রে আমাদের দিতে হয় হচ্ছে নামের আগে হ্যাশ, সো হ্যাশ দিয়ে এন্টার। সো চলেন দেখি, তাহলে আমরা সাইনটা চেঞ্জ করে দেই, সাইনটা চেঞ্জ করে এটা দিলাম, রিলোড। এখন হয়েছে এই যে দেখেন এই থার্ডটার মধ্যে আমরা ইন্টার দিয়েছিলাম, মানে এগুলা পুরাটা আপার কেস বলতে হচ্ছে যা লেখা আছে সবকিছু বড় হাতের হয়ে যাবে, রাইট? সো আপার কেস দিলে এরকম আমরা ছোট হাতের বড় হাতের যাই লিখি না কেন এটা আপার কেসই হয়ে যাবে। এন্ড টেক্সট ট্রান্সফর্মের আরো ভ্যালু কি আছে? লোয়ার কেস। লোয়ার কেস যদি আমি দেই, এখানে দেখেন যদি আমরা নর্মাল যেটা দিয়েছি ফার্স্ট লেটারটা আমি বড় হাতের দিয়েছি, পরের গুলা হচ্ছে আমার আবার ছোট ছোট, পরের গুলা হচ্ছে আমার বড় হাতের দিয়েছি। সো লোয়ার কেস দিলে কি হবে? লোয়ার কেস দিলে সবগুলা ছোট হাতের হয়ে যাবে আমরা যাই দেই না কেন। এন্ড আরেকটা আছে সেটা হচ্ছে ক্যাপিটালাইজ। ক্যাপিটালাইজ দিলে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা বড় হাতের হয়ে যাবে, কিন্তু আবার আমরা যদি কোনো ম্যানুয়ালি লাইক লেখার সময় আমরা যদি কোনো বড় হাতের লিখি, যেমন এখানে আমি সিএসএস পুরোটা বড় হাতের লিখছি, এটা সবগুলোই বড় হাতেরই থাকবে। সো ক্যাপিটালাইজ কি করে এটা একটু আমরা যদি পি ট্যাগটা দিই তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো। সো টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ। সো নরমালি আমরা দেখি, নরমালি হচ্ছে এরকম ছিল, ক্যাপিটালাইজ করলে প্রত্যেকটা লেটার, প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট যে লেটারটা আছে সেটাকে বড় হাতে করে দিল। এই হচ্ছে আপার কেস, লোয়ার কেস এন্ড ক্যাপিটালাইজ। এখন যেটা বলেছিলাম যে প্রত্যেকটা প্রপার্টিতেই আমরা দেখব যে দুইটা ভ্যালু আমাদেরকে সাজেস্ট করছে, সেটা হচ্ছে আপনার ইনিশিয়াল আর ইনহেরিট। ইনিশিয়াল আর ইনহেরিট। ইনহেরিট হচ্ছে যদি আমরা এটার আবিধানিক অর্থ থেকে যাই তাহলে একটু গেস করতে পারবো। লাইক আমরা হচ্ছে ধরেন যে বলে না বংশ পরম্পরায় যেগুলা হয়ে আসতেছে অথবা পেয়ে আসতেছে ওরকম জিনিসগুলাকে হেরিটেজ রক্ষার্থে আমরা কাজ করি, এরকম ব্যাপার স্যাপার। সো ইনহেরিট হচ্ছে ওর যেই বংশ, ওর বংশকে ওর প্যারেন্ট, ওর গ্র্যান্ড প্যারেন্ট, এখানে গ্র্যান্ড প্যারেন্ট, প্যারেন্ট হচ্ছে ধরেন ওর যদি বডির মধ্যে H2, সো H2 বডি হচ্ছে প্যারেন্ট। সো বডির মধ্যে যদি আমরা কোনো স্টাইল করে রাখি তাহলে যদি আমরা এখানে ওর চাইল্ডকে ইনহেরিট ভ্যালুটা দিয়ে দিই তাহলে ওর প্যারেন্টের gets the value of parent. Value of parent আর initial দিলে gets back the default value. ইনিশিয়াল হচ্ছে ইনিশিয়ালি প্রাথমিকভাবে ওর যেই আপনার ব্রাউজারে যে ডিফল্ট যেই স্টাইলটা আছে একটা ট্যাগের জন্য যেই ডিফল্ট স্টাইল, অথবা ধরেন যেই এলিমেন্টটা আছে সেই এলিমেন্টের যদি কোনো কন্টেন্ট থাকে ওর যে ডিফল্ট যেই স্টাইলটা থাকবে। ইনিশিয়াল যদি আমরা দেই, ধরেন কোনো একটা স্টাইল করে আমরা সেটা চেঞ্জ করে দিয়েছি, ওটার মধ্যে যদি আবার আমরা ইনিশিয়াল দিয়ে দেই তাহলে হচ্ছে ও আবার সেই ডিফল্ট অবস্থায় ফিরে যাবে। এই হচ্ছে এই দুইটা জিনিস আমরা প্রায় মানে মোটামুটি সবগুলা প্রপার্টিতেই আমরা পেয়ে যাব।
তো এই দুইটার মিনিং জানাটা আসলে জরুরি, তো বলে দিলাম। আচ্ছা, এখন আমরা দেখলাম ক্লাস আর আইডি। তাহলে ক্লাস আইডি দুইটাতেই আমরা দেখতেছি যে এরকম সুন্দর মতো দিয়ে দিলে একই কাজ করতেছে। এখানেও কালার টালার সব আমরা যদি দেই সেটাও কাজ করবে। তাহলে ক্লাস আইডি আবার দুইটা আলাদা জিনিস কেন হলো? দ্যাট ক্যান বি আ কোয়েশ্চেন, রাইট? সো ক্লাস নেমটা কি বলেছিলাম? আমাদের নামের মতো, আমাদের সবার নাম থাকে, নাম আবার অনেক সময় মিলেও যায়, অনেক মানুষের অনেক নাম থাকে। বাট আইডিটা হচ্ছে সাপোজ আমাদের এনআইডি নাম্বার আর পাসপোর্ট নাম্বার, এরকম ইউনিক নাম্বার যেগুলো থাকে সেটা তো আমাদের একটাই থাকে, রাইট? আপনার এনআইডি নাম্বার কি আমার এনআইডি নাম্বারের সাথে কখনো মিলবে? সেটার কি প্রবাবিলিটি আছে কোনো? না নাকি না আপনার? ম্যাম। না, রাইট? সেটা কখনোই মিলবে না। তো আইডি নেমটা হচ্ছে সেরকম, আমার একটা ওয়েব পেজের মধ্যে একটা আইডি নেম একটা আইডি নেম এলিমেন্টকে কয়েকটা আইডি নেম দিতে পারবো না। আমার তো একটাই এনআইডি নাম্বার থাকবে, রাইট? যদি আমি আমি কয়েকটা এনআইডি নাম্বার নিয়ে বসে থাকি তাহলে তো আমাকে পুলিশ টুলিশ ধরে নিয়ে যাবে। সো ক্লাস নেমটা হচ্ছে আমাদের নামের মতো, আর আইডি নেমটা হচ্ছে আমাদের এনআইডি নাম্বারের মতো আর পাসপোর্ট নাম্বারের মতো। আবু নাসের কিছু বলেছেন? আবু না, সরি, আব্দুল্লাহ। আচ্ছা, না আমি কিছু বলিনি ম্যাম। আমার হচ্ছে ওই যে ইংলিশ নিতে হবে তো আমাকে একটু টাইমে যেতে হয়, তো আমি যদি ক্লাসের ভিডিওটা পরে দেখি কোনো প্রবলেম হবে? ওকে, ঠিক আছে। তাহলে প্রবলেম আপনারই আছে, আমার তো ম্যাম নেই। আমি আচ্ছা ম্যাম, আমি হচ্ছে ওই যে হোমওয়ার্ক করেছি সবগুলো, শুধু ক্লাস শিটটা 50% হয়ে গেছে, আমি আজকে রাতের মধ্যে জমা দিয়ে দিই। ওকে, ঠিক আছে। ক্লাস ছিল তো কয়দিন, এই জন্য। ওকে, আচ্ছা, এখন তাহলে আমাদের তিনটাই হয়ে গেল, ট্যাগ নেম, ক্লাস নেম, আইডি নেম। এখন অল সিলেক্টর জিনিসটা কি? অল সিলেক্টর হচ্ছে আমাদের সিলেক্টর কোনগুলো? এই সব এলিমেন্ট যা কিছু আছে আর না কিছু আছে এখানে, যতগুলো আমরা নিলাম, এখানে ধরেন সবগুলাকে আমরা কিছু একটা করতে চাই, তখন আমরা অল সিলেক্টরটাকে ধরি। এন্ড এটা সিলেক্ট করারও হচ্ছে কোনো একটা ওয়ে থাকবে, খুবই সিম্পল, একটা স্টার সাইন দিয়ে দিলেই আমাদের সব সিলেক্টর যা আছে সেটা সিলেক্ট হয়ে যাবে। সো সাপোজ এখানে আমি অল সিলেক্টর দিয়ে বলে দেই ব্যাকগ্রাউন্ড কালার রেড, তাহলে কি হবে দেখি হয় নাকি? ব্যাকগ্রাউন্ড কালার রেড হয়ে গেছে হচ্ছে আমাদের এখানে যেই বডি ছিল সেইখানে ব্যাকগ্রাউন্ড কালার রেড হয়ে গেছে। এন্ড যদি এখানে অন্য কিছু নেওয়া থাকতো, সাপোজ H2 or P বাদে সাপোজ এখানে যদি একটা H3 নেওয়া থাকতো, লরেম 50, তারপর হচ্ছে এখানে যদি একটা অ্যাঙ্কার ট্যাগ অন্য কিছু নেওয়া থাকতো, সেখানেও আমার ব্যাকগ্রাউন্ড কালার রেড হয়ে যেত। বাট এগুলায় কেন আসলো না? বিকজ অল সিলেক্টরের থেকে ও প্রায়োরিটি দিবে হচ্ছে যদি আমরা ওকে নির্দিষ্ট করে মেনশন করে যদি আমরা কিছু বলে দেই, সেটাকে অবশ্যই ও বেশি প্রায়োরিটি দিবে। এখন আপনাকে যদি এই মানুষ পানি এনে দে এটা যদি বলেন, আর যদি বলেন যে এই অদিতি পানি এনে দে, অবশ্যই আপনি যখন আপনাকে নাম ধরে ডাকা হবে ওটাকেই আপনি প্রায়োরিটি দিবেন, রাদার দেন যে আপনাকে মানুষ বলছে ওটাকে আপনি অফেন্সিভ ভাবে ম্যামের কথা কি কেউ শুনতে পাচ্ছে? না। এগুলোও পড়ে যায়। হ্যাঁ, জি বলেন।
ম্যাম কিছুক্ষণের জন্য কথা আপনার clear কথা হচ্ছিল না। শুনতে পাচ্ছিলাম না। শুনতে পাচ্ছেন না? না, লাস্ট 1 মিনিট ম্যাম সাডেন আনমিউট হয়ে যাচ্ছে। আচ্ছা, একটা সেকেন্ড। এখন ঠিক আছে? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, মিউট হয়ে যাচ্ছিল, রাইট? যে আমার স্পিকারটা আনপ্লাগ হয়ে যাচ্ছে। আচ্ছা, সো এখানে আচ্ছা কোন পর্যন্ত শুনেছেন ঠিক মতো? আচ্ছা, আমি অল সিলেক্টরের ব্যাপারটা আবার বলি। সো অল সিলেক্টরটা হচ্ছে আপনার এখানে যেটা দিলাম, দেখলেন যে অল সিলেক্টর যখন আমি ব্যাকগ্রাউন্ড কালার রেড দিচ্ছি, তখন আমার একদম পুরো পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটার কালারটা রেড হয়ে গেল। কেন? কারণ অল সিলেক্টরের মধ্যে আপনার বডি, HTML এগুলাও পড়ে যায়। এন্ড যখন আমি হচ্ছে সাপোজ এখানে H2 বাদে H2 আর P তো এখানে হচ্ছে আমরা মেনশন করে দিয়েছি যে আমার এখানে ব্যাকগ্রাউন্ড কালার কি হবে। এটা ছাড়া যদি অন্য কিছু থাকতো তাহলে তখন কি হতো, তখন ওটার ব্যাকগ্রাউন্ড কালার রেডি থাকতো, এই যে এখানে যেমন আছে। বাট যখন আমরা হচ্ছে কোনো কিছুকে এরকম মেনশন করে দেই, যেমন H2 P ব্লু এগুলাতে হচ্ছে আমরা একদম নাম মেনশন করে দিয়েছি, তো যেই কারণে অল ট্যাগেরটার চেয়ে ও এগুলাকে বেশি প্রায়োরিটি দিবে অবশ্যই। এন্ড যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেটা হচ্ছে সাপোজ আপনাকে যদি কেউ র্যান্ডমলি এই পানি এনে দেয় অথবা এই মানুষ পানি এনে দেয় এভাবে বলে, তখন তো আপনি সেটা অফেন্সিভ ভাবেও নিতে পারেন, হয়তো আপনি মানবেন। বাট যদি আপনাকে সুন্দর করে নাম ডেকে বলে, ওটাকে অবশ্যই আপনি প্রায়োরিটি বেশি দিবেন। ধরেন দুইজন আপনাকে ডেকে বলতেছে পানি এনে দিতে, যে আপনাকে সুন্দর করে নাম ধরে ডেকে বলবে ওকে আপনি বেশি প্রায়োরিটি দিবেন। ইগনোর মাই সিলি এক্সাম্পলস। যাই হোক, বাট ফ্যাক্ট। তো এখানে এটাও সেরকম ভাবেই কাজ করে। তো আমরা অল সিলেক্টরে মোস্টলি আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে বাদ দিই। আমরা হচ্ছে এখানে খুব বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা আমরা অল সিলেক্টর প্রতিনিয়তই ইউজ করব, সবসময় ইউজ করব, সেটা হচ্ছে এই যে দেখেন প্রত্যেকটা এলিমেন্টের বাহিরে এরকম একটা গ্যাপ চলে আসছে, রাইট? এই গ্যাপ তো আমরা ওকে নিতে বলি নাই, ও কেন নিল? এটা হচ্ছে ডিফল্ট ভাবে আমাদের যে কোনো এলিমেন্টে একটা মার্জিন থাকে, মার্জিন প্যাডিং থাকে। সো আমরা অল সিলেক্টরে আমরা নরমালি এই মার্জিনটা চাই না। কোনো ওয়েবসাইটে কি আপনি দেখেছেন ব্যাকগ্রাউন্ড কালারের পিছনে একটা স্পেস খালি আছে? এমন তো হয় না, রাইট? সো আমরা এটাকে ডিফল্ট যেই স্পেসটা থাকে এই স্পেসটাকে আমরা সরিয়ে ফেলি। তখন আমরা অল সিলেক্টর দিয়ে এখানে একটা প্রপার্টি আছে মার্জিন, এখানে আমরা 0 করে দেই, রিলোড। সো দেখেন সবগুলার যে মার্জিন ছিল সেটা চলে গেল। এন্ড আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে প্যাডিং, সেটাকেও আমরা 0 করে দিই। এটা কি হলো, মার্জিন কি আর প্যাডিং কি সেটা আমরা একটু পরে বুঝতেছি, তার আগে আমরা একটু বুঝে আসি আমাদের ইন্টারনাল। তো দেখলাম ইন্টারনালে কি করা হয়, বডি লাস্টের দিকে ম্যাডাম ওই যে স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে আমরা দেই, রাইট? স্টাইল ট্যাগ দিয়ে এর মাঝে আমরা হচ্ছে এই যে প্রপার্টি ভ্যালু দিয়েছিলাম এটা সিলেক্টর দিয়ে প্রপার্টি ভ্যালু এরকম। এখন আসা যাক একটু এক্সটার্নালে। সো এক্সটার্নালে বোঝাই যাচ্ছে, আমি বলেছিলামও যে আমরা এই পুরো ডকুমেন্ট থেকে বের হয়ে যাব। সো বের হতে গেলে আমরা এখানে আসব, হ্যাঁ ও এটা মনে আমি নিয়েছিলাম, আচ্ছা না এটা হচ্ছে আমাদের এই ফাইলটা না, ওকে ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা, সো এখানে হচ্ছে আমরা যেরকম ভাবে একটা HTML ফাইল ক্রিয়েট করতে টেক্সট ডকুমেন্ট নেই, এখানেও আমরা CSS ফাইলের এক্সটার্নাল ফাইল ক্রিয়েট করতেও একটা টেক্সট ডকুমেন্ট নিব। তারপর এখানে হচ্ছে আমরা
HTML এ যেমন ফার্স্টের পার্টটা ইম্পর্টেন্ট ছিল না, এখানেও ফার্স্টের পার্টটার চেয়ে লাস্টের পার্টটা বেশি ইম্পর্টেন্ট। লাস্টের পার্টে আমাদের আসতে হবে হচ্ছে এক্সটেনশনটা হতে হবে CSS অবশ্যই। এই সো আমি হচ্ছে বলেছিলাম যে কোথাও না কোথাও আমাদের স্টাইল থাকবে, সো এখানে আমরা ফাইল নেমটাকে স্টাইল করে দেই। সো এখানেও একটা ভাওতাবাজি আছে, এক্সটার্নাল CSS এর ক্ষেত্রে স্টাইলটা না দিলেও সমস্যা নাই, বাট মোস্টলি আমরা style.css দিয়ে থাকি, মেইন যেই CSS ফাইলটার নাম হয়, আর আমরা main.css, আমি মোস্টলি style.css দিয়ে থাকি। সো style.css করলাম। এখন আমরা কি করব, এখানে দেখেন ফাইল ক্রিয়েট করার পর এখানে চলে আসছে। এখন এইখানে আমরা এই যে স্টাইলটাই করলাম, আমি এখানে জাস্ট একটা রাখবো, ইন্টারটা থাকুক, বাকি সবকিছু আমি কাট করে এখানে নিয়ে আসি, সেভ করি। ইট শুড ওয়ার্ক ফাইন, রাইট? সেম জিনিসই তো করতেছি। It's working fine না, it's working fine না, কারণ সেভ করি নাই। আচ্ছা, সো দেখেন ও কাজ আসলে করতেছে না, একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে ও তো একটা এক্সটার্নাল ফাইল। এখন এক্সটার্নাল যত ফাইলই থাকুক, ওখানে কত এক্সটার্নাল ফাইলই থাকতে পারে, কত CSS থাকতে পারে। এখন আমার ডকুমেন্টের তো কোনো দায়বদ্ধতা নেই সেই CSS ফাইলগুলোকে খুঁজে বের করে সেগুলার CSS অ্যাপ্লাই করার। সো আমাদের কি করতে হবে, ওদের জোর করে একটা রিলেশন ক্রিয়েট করে দিতে হবে ওদের মধ্যে, রাইট? সো এখানে আমাদের এই যে আমাদের style.css আছে, ওর সাথে ওর কোনো সম্পর্ক নাই। এখন ওদের মধ্যে আমাদের একটা ব্রিজ ক্রিয়েট করে দিতে হবে। সেটা কিভাবে? এতদিন হচ্ছে আমরা বলেছিলাম হেড ট্যাগের মধ্যে আমাদের একটাই জিনিস থাকবে, টাইটেল, এন্ড আমরা পরে দেখবো আর কি থাকবে। সো নাও ইজ দ্য টাইম। টাইটেলের নিচে এসে আমরা হচ্ছে একটা ট্যাগ দিব লিংক নামে। লিংক ট্যাগটা দিলে সেখানে কিছু অ্যাট্রিবিউট চলে আসবে, রিলেশনস, স্টাইল শিট এন্ড একটা href। সো এখানে হচ্ছে আমাদের href এর মধ্যে আমরা বলে দিব, কি বলে দিব, আমাদের যার সাথে আমি লিংক করাতে চাচ্ছি তার যে সোর্সটা সেটা বলে দিব। সো কোথায় আছে, ও ইন্ডেক্সের পাশেই আছে, style.css। সো এখানে আমি বললাম style.css, সেভ করে দিলে হয়ে যাচ্ছে, যাচ্ছে না। এখানে ওই যে যেটা চলে আসছিল, ওদের মধ্যে আমাদের আবার বলে দিতে হবে যে তোমাকে যে আমি লিংক করলাম, এই তোমাদের মধ্যে যে রিলেশন সেটা হচ্ছে স্টাইল শিটের। ঠিক আছে, আল্লাহই জানে। ওকে, হ্যাঁ, এই ছোট্ট একটা কাজ করে দিলে, ব্রিজটা ক্রিয়েট করে দিলে আমাদের যা যেমন কাজ করছিল ঠিক সেইভাবেই কাজ করবে, আর কোনো প্রবলেম নেই। অলরাইট, ওকে। সো এই হলো আমাদের এক্সটার্নাল CSS। সো এক্সটার্নাল CSS আমরা কেন করি? এখানেই দেখেন এই ছোট্ট একটা জিনিসের মধ্যে আমরা যখন কাজ করছিলাম তখনই আমাদের এখানে, যখন এটা এখানে ছিল, এতটুকু ডকুমেন্টের জন্য আমাদের এতগুলা লাইন CSS করতে হলো। এখন যখন ডকুমেন্ট তো আমাদের এতটুকু থাকে না, আপনারা নিজেরাই তো হচ্ছে টেবিল দিয়ে একটা ওয়েবসাইট ছোটখাটো হলেও বানিয়েছেন। তো এখন বড় সড়ো ওয়েবসাইট যখন আমরা বানাবো, চিন্তা করেন তখন কতগুলা হচ্ছে আমাদের এলিমেন্ট থাকবে, এন্ড সেটার কত ধরনের CSS করতে হবে। তখন আমাদের কি হবে, এই ডকুমেন্টের ওপর আমাদের প্রেসারটা বেড়ে যাবে, ডকুমেন্টের ফাইল সাইজটা আমাদের বেড়ে যাবে। অলসো আরেকটা এখানে হচ্ছে ফাইল সাইজ না হলে আরেকটা, যদি আমরা এক্সটার্নাল ফাইল নেই, আলটিমেটলি আমাদের এমনিতেও তো বাড়বে, ফোল্ডার সাইজ তো বাড়বে। বাট ওখানে আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে এখানে আমরা ধরেন HTML-টা আমাদের HTML-টা আমাদের ধরেন
এই হচ্ছে আমাদের জাস্ট এই পেজটার হোম পেজটার জন্য আমাদের HTML। এখন এটার যখন আমি CSS করব নিচের দিকে এসে, তখন আমাদের CSS টা স্টার্ট করতে হবে এখানে। এন্ড আমি উপরে আসব, এলিমেন্ট দেখব, আবার নিচে আসব, CSS করব, আবার উপরে আসব, এলিমেন্ট দেখব, আবার নিচে আসব, CSS করব। ইটস আ হ্যাসেল, রাইট? এখানে আমাদের কি হচ্ছে, উপর নিচ করতে করতে এখানে যদিও মনে হচ্ছে খুব কম সময়, কিন্তু যদি আমরা সবগুলোকে অ্যাড করি অনেক সময় কিল হচ্ছে। এন্ড যেটা আমরা চাই না অবশ্যই, বিকজ আমাদের অলওয়েজ আমাদের মোটিভ এফিসিয়েন্সি এনশিওর করা, কম সময় আমরা বেশি কাজ করতে চাই। সো এখানেও সেটা রক্ষার্থে অবশ্যই যখন আমাদের ফাইলটা অনেক বেশি বড় হবে তখন অবশ্যই আমরা এক্সটার্নাল ফাইল ক্রিয়েট করে নেব। এন্ড যদি আমাদের মনে হয় আমাদের ডকুমেন্ট আসলে এতটুকুই, তখন আমাদের আসলে এক্সটার্নাল ফাইলের দরকার নেই, আমরা এখানে ইন্টারনাল ইনলাইন করে দিব। বাট মোস্টলি আমাদের প্রজেক্ট গুলা বড়ই হবে, সো আমরা এক্সটার্নাল ফাইল নিয়ে তারপরে সেখানে করব। এখন এখানে এই যে এখানে আসা এটাও তো একটা টাইম কিলিং ব্যাপার। সো এখানে আমাদের কোড এডিটর গুলাতে একটা ফিচার আছে স্প্লিট, যেটা দিয়ে আমরা পাশাপাশি রেখে কাজ করতে পারি। সো আমরা এখানে ডকুমেন্ট দেখব, এখানে CSS করব। ফান। ওকে, তাহলে এগুলাকে হচ্ছে আবার আমরা নিয়ে আসি। কি করতেছি? এখানে আর আমাদের স্টাইলটার কিছু দেওয়ার দরকার নেই, এখানে style.css এই কাজটা করতেছে। এন্ড এই যে এখানে লিংক স্টাইল শিট, দেখেন এখানে কিন্তু স্টাইল আছে, এই যে স্টাইল শিট। তো এখানে হচ্ছে এই লিংকটাই হচ্ছে সেই কাজটা করতেছে। আচ্ছা, সো এখানে আমাদের আচ্ছা এখন আমরা হচ্ছে মার্জিন আর প্যাডিংটা বুঝে ক্লাস শেষ করব। একটা বেশ মজাদার এলিমেন্ট হচ্ছে আমাদের div নামের একটা ট্যাগ আছে। এটার যদি আমরা বলি এটার কাজ কি, ডিভিশন থেকে div ট্যাগটা আসছে। সো আমরা হচ্ছে ওয়েবসাইটে যেমন ভাগাভাগি গুলা করেছিলাম কি দিয়ে, টেবিল দিয়ে, খুব কষ্ট করে, কিন্তু আমরা এখানে যদি একটু দেখেন তাহলে এই যে দেখেন পুরোটার মধ্যে div অনেক div দেয়া। সো আমরা div ট্যাগটা খুব ইউজ করব। এন্ড আমরা যে রো কলাম ভাগাভাগি যা করেছিলাম না কেন সেগুলো হচ্ছে div ট্যাগটা দিয়ে করব। div ট্যাগের দিয়ে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা অনেক বিস্তারিত দেখব ভাগাভাগি করা। আজকে জাস্ট একটু জেনে রাখি যে div ট্যাগটা এক্সিস্ট করে। এন্ড div ট্যাগটা দিয়ে আমরা ওকে খুব মজা করে অনেক কাজ করতে পারি। এখন আমি যে কাজটা করব এগুলা সবগুলাকে একটু কমেন্ট আউট করে দিব। আমি একটা ফ্রেশ সারফেস চাই। ওকে, এখন আমি div ট্যাগটাকে নিব। তো এই এলিমেন্ট না থাকলে এই স্টাইলটাই থাকলেও যা, না থাকলেও তা, থাকুক। এরপরে হচ্ছে আমি div কে ধরে একটা কাজ করব, সেটা হচ্ছে দেখেন div এর, আচ্ছা div এর এটা ভিতরে ঢুকাই দিছি। ওকে, সো div নিজের থেকে কিছুই করে না, div আমরা কোনো, জি বলেন। সিএসএ কি আমরা কমেন্ট করতে পারবো? অবশ্যই CSS এ কমেন্ট করতে পারবেন। যেমন ধরেন এইটা হচ্ছে আমাদের কমন CSS, হ্যাঁ সবকিছু আমরা এখানে হচ্ছে করেছি, মানে সব এলিমেন্টকে করেছি। সো আমি এখানে বলবো যে আমার এখানে কমন CSS এন্ড হয়ে যাচ্ছে। সো এখানে CSS এর ক্ষেত্রে যে সিনট্যাক্সটা সেটা হচ্ছে স্ল্যাশ স্টার। সো এরপরে সবকিছু কমেন্ট হয়ে গেল। সো এরপরে এন্ড করতে হলে আমাদের আবার স্টার স্ল্যাশ দিতে হবে। সো এর মাঝে আপনি যাই রাখবেন না কেন সেটা কমেন্ট হয়ে যাবে। এন্ড এইটার আপনার শর্টকাটটাও সেম। সো আমি জাস্ট এখানে বলি যে কমন CSS কন্ট্রোল
স্ল্যাশ দিলে সেম। আচ্ছা, তো এখানে div এর মধ্যে আমি হচ্ছে বলি উইথ, আমরা যেমন হচ্ছে ইমেজে অথবা টেবিলে আমরা উইথ হাইট দিয়েছি, এখানে সিএসএস এর ক্ষেত্রেও আমাদের প্রপার্টিটা উইথ। বাট এখানে যখন আমরা ওকে বলে দিব যে সাপোজ 200 অর 500 এগুলা যখন বলে দিব, তখন এখানে আমাদের ইউনিট ইউজ করতে হবে। এখানে আমাদের বলে দিতে হবে যে 500 ওয়াট। সো 500 পিক্সেল দিতে পারি, আরইএম আরেকটা ইউনিট আছে। সো 500 পিক্সেল বলতে পিক্সেলের ব্যাপারটা তো বুঝিয়েছিলাম মনে হয়, যে ডিজিটাল যে ছোট ছোট ডট দিয়ে যে আমাদের জিনিসটা তৈরি হয়, সেই যেটাই হচ্ছে পিক্সেল। আচ্ছা, এখানে অবশ্যই পিক্সেল ইউজ করেছি। সো সিএসএস এর ক্ষেত্রে আমরা সবসময় এরকম নাম্বার ভ্যালু দিতে গেলে তখন আমরা হচ্ছে ইউনিট মেনশন করে দিতে হবে, যে কত আমরা যে ভ্যালুটা দিচ্ছি সেটা হচ্ছে কি পিক্সেলে হবে নাকি আরইএম এ হবে নাকি কিসে হবে। সো দিলাম পিক্সেল, এন্ড এখানে হচ্ছে একটা হাইট দিব আমরা 500 পিক্সেল হাইট দিলাম। এখন দেখে আসি চলেন কি হয়। রিলোড, কিছুই হলো না, কিছুই দেখা যাচ্ছে না। হয়েছে, কিন্তু যেহেতু ওর নিজের কোনো লাইক কালার নাই অথবা জাস্ট কন্টেন্টের মধ্যেই আছে, এখানে আমরা যদি একটু ইন্সপেক্ট করি, ইন্সপেকশনের কাজটা আমাদের ডিজাইনার হতে গেলে প্রতিনিয়তই করতে হবে। সো রাইট ক্লিক করে ইন্সপেক্ট দিলে এখানে হচ্ছে দেখেন এই যে এই জিনিসটা চলে আসে, যেটা শর্টকাট কন্ট্রোল শিফট সি। এটা দিলে আমরা যে কোনো এলিমেন্টের উপরে মাউস রাখলে ওটার যে অ্যাট্রিবিউট গুলো আছে, যেমন এখানে দেখেন পাশে আমাদের স্টাইলস এর মধ্যে সিএসএস টাও, ওর যে সিএসএস আমরা করেছি সেটা চলে এসেছে। যদি আপনি ইন্সপেক্ট করে এভাবে এই সাইডে সিএসএস গুলো না পান, তাহলে আপনি মনে করবেন যে আপনার কোডে কোনো একটা গড়বড় আছে, পাচ্ছে না। আচ্ছা, তো এখানে আমাদের দেখেন আমাদের কিন্তু 500 পেয়ে গেছে। যদি আমরা এখানে একটু নোটিস করি, এই যে আমাদের নীল কালারের যেই বক্সের জায়গাটুকু, সেটা হচ্ছে আমাদের এলিমেন্টের জায়গা। একটু আমরা যদি এখানে নিচে আসি, দেখেন এখানে আমাদের এই নীল কালারের জায়গায় থাকে হচ্ছে অ্যাকচুয়াল কন্টেন্ট, এরপরে হচ্ছে যদি প্যাডিং থাকে তাহলে প্যাডিং, তাহলে তারপর থাকে হচ্ছে বর্ডার, এরপর থাকে মার্জিন। সো এই জিনিসগুলা কি আমরা এখন বুঝবো। তো এখানে চলে আসি, এখানে আমি হচ্ছে তো তিনটা জিনিস দেখলাম, মার্জিন, প্যাডিং এন্ড বর্ডার। তো ফার্স্ট আমরা একটু বর্ডার দেখি। বর্ডার আমরা যদি 2 পিক্সেল, আচ্ছা, সো বর্ডার দিতে গেলে আমাদের হচ্ছে যদি ভ্যালুটা দিতে হয় হচ্ছে, সাপোজ আমরা যদি কোনো একটা কালারের বর্ডার দেখতে চাই, সাপোজ আমরা এমনিতে টেবিলে কি করতাম, বর্ডার দিয়ে হচ্ছে না অ্যাট্রিবিউট, অ্যাকচুয়ালি আমরা কতটুকু বর্ডার দিব সেটা বলে দিতাম, রাইট? সো আমরা হচ্ছে এখানে বলে দেই যে 2 পিক্সেল দেখতে চাই আমরা বর্ডার। 2 পিক্সেল দিলে আসছে না। এখানে আবার আমাদের বলে দিতে হবে যে কি টাইপের বর্ডার আমরা এখানে চাচ্ছি, সেটা এখানে মেনশন করে দিতে হবে, রাইট? সো এখানে কি টাইপ হতে পারে, টাইপ গুলো আছে হচ্ছে সাপোজ এখানে ডটেড বর্ডার হতে পারে। ডটেড বর্ডার আবার কিরকম জিনিস, সো এখানে যদি আমি একটু জুম করি, মানে 100%ই রাখি, দেখেন বর্ডারটা আমাদের কিরকম আসতেছে, ডট 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 একটা বর্ডার আসতেছে। তারপর এখানে যদি আমি ড্যাশ দেই তাহলে কিরকম হবে, এরকম ড্যাশ 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 বর্ডার আসবে। আবার এখানে যদি আমি হচ্ছে বলে দেই যে আমরা মানে ট্রেডিশনালি আমরা টেবিলে যে বর্ডার ইউজ করেছি একদম সলিড, সেটার জন্য আমাদের বলে দিতে হবে সলিড। সো সলিড বলে দিলে এরকম। তো এটা হচ্ছে বর্ডার স্টাইলটা আমাদের মেনশন করে দিতে হয় বর্ডার আনার জন্য। এন্ড ডিফল্টে আমাদের বর্ডারের কালার হচ্ছে ব্ল্যাক, সো ব্ল্যাক অলরেডি চলে আসছে, দ্যাট মিন্স কালার না বললেও বর্ডার আসবে, কিন্তু এখানে থার্ড ভ্যালুতে আমরা কালার মেনশন করে দিতে পারি। এন্ড এখন দেখেন এইখানে এক্সটার্নাল সিএসএস ফাইলে যখন আপনি এরকম কালারটা দিচ্ছেন, তখন
এখানে আমাদের এখানে হোভার করলে আমাদের একটা কালার প্যালেট চলে আসছে, যেখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো কালার গুলাকে এরকম করে জেনারেট করে দিতে পারি। এখন দেখেন আমাদের কালার কোড আসতেছে RGB। আমরা চাইলে এখান থেকে সেটাকে চেঞ্জ করে দিতে পারি। এটা হচ্ছে আমাদের হেক্সা ডেসিমাল কালার কোড। হ্যাশ দিয়ে 6টা কোড থাকলে সেটা হেক্সাডেসিমাল। দেন HSL টা আমরা অ্যাভয়েড করব ওয়েবের ক্ষেত্রে, HWBও অ্যাভয়েড করব, আমরা RGB আর হেক্সাডেসিমাল এর মধ্যে থাকবো। আচ্ছা, ওকে, সো দেখে আসি এটা দিলে কি আমাদের বর্ডারের কালার চেঞ্জ হয় কিনা। সি চেঞ্জ হচ্ছে, এন্ড এখানে আমি 20 দিতে চাইলে 20ও চলে আসবে, যত দিব ততই আসবে। আচ্ছা, এখন এখানে তাহলে আমাদের দেখেছিলাম যে স্পেসিং এর জন্য আমরা দুইটা জিনিস ইউজ করতে পারি। স্পেসিং এর জন্য আমরা প্যাডিং এন্ড মোস্টলি আমরা মার্জিন দিলে এটা শুনে বুঝতে পারি যে এটা হচ্ছে স্পেস আসবে কিছু একটা, বাট প্যাডিংটা হচ্ছে আমাদের জন্য একটু নতুন। সো আমরা যদি এই ডিফটার মধ্যে একটা মার্জিন দিই তাহলে কি হবে? সাপোজ আমি মার্জিন দিলাম 100 পিক্সেল, 100 পিক্সেল একটা মার্জিন দিলাম, তাহলে দেখেন এখানে কি হচ্ছে, মার্জিনটা আসছে কোথায়? আমাদের যে এলিমেন্টটা আছে এটাই হচ্ছে আমাদের এলিমেন্ট। তো বর্ডার দিয়ে আমরা বুঝতে পারতেছি, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার দরকার নেই, দিলে দিতেও পারি ব্যাকগ্রাউন্ড কালার ইজি কালার, ব্যাকগ্রাউন্ড দিলেও ব্যাকগ্রাউন্ড কালার ফাইন কাজ করে। আচ্ছা, দিলাম, চলে আসলো। আচ্ছা, সো এখানে অ্যাকচুয়ালি আমরা একটা টেক্সটও রাখি, টেক্সট ছিল তো। আচ্ছা, সো সাপোজ এখানে আমাদের একটা পি ট্যাগ আছে, পি ট্যাগের মধ্যে lorem4 রিলোড। আচ্ছা, পি ট্যাগের তো আবার স্টাইল আছে না, এগুলাকে তাহলে আমি দিলাম একটার মধ্যে আরেকটা, না বেটার। ওকে, সো এরকম থাকলো। হ্যাঁ, তাহলে মার্জিনটা আমরা কি দেখলাম? মার্জিন আমাদের স্পেসটাকে কোথায় নিল? আমাদের যে ডিভটা আছে, ডিভ তো আমাদের এই বর্ডার পর্যন্ত সীমাবদ্ধ, সো ডিভের বাহিরে একটা স্পেস নিল, রাইট? এন্ড উপরেও নিল, পাশেও নিল, এন্ড আমরা যদি একটু দেখি নিচেও নিল। সো যখন আমরা হচ্ছে মার্জিন দিই তখন এটা চারিদিকে একটা গ্যাপ নেয়। এন্ড যদি আমি এখানে সাপোজ একটা প্যাডিং দিই, যেটা আমি বলছি, তো প্যাডিং দিয়ে কি হয় সেটা আমরা দেখি। সো প্যাডিং দিয়ে আমি হচ্ছে 100 পিক্সেলই দিলাম, 100 পিক্সেল দিলে এটা রিলোড দেই, দেখেন কি হলো, ওর সাইজটা বেড়ে গেল, রাইট? এন্ড আমরা যদি একটু নোটিস করি, এই লেখাটা এতক্ষণ ধরে কিন্তু একদম টপ লেফটে লাগানো ছিল, আমাদের যে বর্ডারটা ছিল সেটার সাথে লাগানো ছিল। এখন কি হলো, এটা ভেতর দিকে চলে আসলো। এন্ড এটা বড় হওয়ার কারণ হচ্ছে এর মাঝে ও একটা স্পেস নিয়ে ওর এরিয়াটাকে বড় করে ফেলেছে। এখন যদি আমরা এই নিচে আসি তাহলে দেখেন এই হচ্ছে আমাদের এলিমেন্টের মেইন যে কন্টেন্ট আমরা যেটা দিয়েছিলাম সেটার জায়গা। এরপরে এই বর্ডারের ভেতরে মানে ডিভটার ভেতরেই আরেকটা স্পেস, সেটা হচ্ছে প্যাডিং, এরপর বর্ডার, এরপরে বর্ডারের বাহিরে ডিভের বাহিরে হচ্ছে মার্জিন। আচ্ছা, এখন আমরা যদি চাই যে আমাদের যে এরিয়াটা আছে ওই এরিয়ার মধ্যেই আমাদের 100 পিক্সেল যে স্পেসটা সেটা নিবে, সেটাও সম্ভব। সেটার জন্য আমাদের একটা এক্সট্রা প্রপার্টি বলে দিতে হবে, সেটা হচ্ছে বর্ডার বক্স সাইজিং, বর্ডার বক্স। এটা বললে যেটা হবে, তাহলে আমাদের এখন হচ্ছে যেই সাইজটা, যে হাইট উইডথটা আমরা দিয়ে দিয়েছিলাম ওই এরিয়ার মধ্যেই ও এক্সট্রা লাইক 100 পিক্সেল যেটা আমরা প্যাডিং দিলাম ওটা দিয়ে ওর কন্টেন্ট সাইজটাকে কমায় দিব। আচ্ছা, তাহলে মার্জিনের প্যাডিং এর ডিফারেন্সটা কি? মার্জিন কি করে?
বাইরের দিকে চাই কেন ম্যাডাম? একটা এলিমেন্টের space outside or around the element. আর প্যাডিং কি করে? ভেতরের দিকে চাই কেন? ভেতরের দিকে নেয়, রাইট? স্পেসটা ভেতরের দিকে নেয়, তাহলে টেক স্পেস ইনসাইড দ্য এলিমেন্ট। এই হচ্ছে মার্জিন আর প্যাডিং এর ডিফারেন্স। এখন so যখন আমরা এরকম একটা ভ্যালু দিচ্ছি মার্জিনে, তখন সেটা কি করছে? চারিদিকেই স্পেসটা নিচ্ছে। এন্ড এটার একটা মজার বিষয় আছে এখানে। আমি হচ্ছে এই প্যারাগ্রাফটাকে একটু বাড়িয়ে দেই। ম্যাম শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। ম্যাম মাত্র আসলাম ম্যাম, এত যে আপনি পৌঁছে গিয়েছেন? জি জি বেশ মিরপুর তাড়াতাড়ি আসলাম। পৌঁছেছেন। বেশ তাড়াতাড়ি, কই আধা ঘন্টা 2 ঘন্টা লাগে। হ্যাঁ, আচ্ছা, কন্টেন্ট আমারটা কি প্রেজেন্ট হয়েছে? আমার নাম, জি, আমার নামটা প্রেজেন্ট হয়েছে? আপনার নামটা প্রেজেন্ট, আপনার নামটা প্রেজেন্ট, হ্যাঁ দিয়েছি। গত ক্লাসে হোমওয়ার্ক জমা দিয়েছিলাম। ওকে, হ্যাঁ দিয়েছি। আচ্ছা, তো নরমালি এরকম থাকলেও যখন আমরা প্যাডিং দিচ্ছি ও বের হয়ে যাচ্ছে, বিকজ আমরা বলে দিয়েছি যে বক্স সাইজিং বর্ডার বক্স, দ্যাট মিন্স আমার হাইট উইথ এর চেয়ে বেশি যাওয়া যাবে না। আচ্ছা, সো হলো এরকম হলো। আমরা যদি একটু বক্স সাইজিং বর্ডার বক্সটাকে আপাতত ইগনোর করি, তো বক্স সাইজিং বর্ডার বক্সটাকে ইগনোর করলে এরকম হচ্ছে ও বড় সড়ো হয়ে যাবে। এন্ড এখানে কেন ওর একটু কমায় দিই, এখানে হচ্ছে প্যাডিং 10 পিক্সেল দিয়ে দিই। একটু ঠিক মতো বোঝানোর জন্য একটা পজিশন ওদেরকে আনতেছি। আচ্ছা, হ্যাঁ, ওকে, চলবে। ওকে, হ্যাঁ, এখন তাহলে ওর মধ্যে আমি কি করব? ওর মধ্যে আমি হচ্ছে সাপোজ মার্জিন যখন আমি টোটাল 100 দিয়ে দিলাম, 100 দিয়ে দিলে কি হলো? চারদিকেই ও 100 পিক্সেল নিচ্ছে। এন্ড যখন আমি 10 পিক্সেল দিয়ে দিচ্ছি, চারদিকেই ও নিচ্ছে। দ্যাট মিন্স একটা ভ্যালু যখন আমি দেই, সো মার্জিন আর প্যাডিং দুইটা সেম ভাবেই কাজ করে। আমি একটা দিয়ে বোঝাই, তো আমি এখানে হচ্ছে মার্জিন দিয়ে বোঝাই। মার্জিন 100 পিক্সেল মানে হচ্ছে মার্জিন বটম লেফট রাইট সব দিকেই কাজ করতেছে। এখন মার্জিনে আবার হাইয়েস্ট ভ্যালু দেওয়া যায় হচ্ছে 4টা। সো আমি যদি এখানে 10 পিক্সেল 10 পিক্সেল 10 পিক্সেল 10 পিক্সেল দেই, এখানে 4টা ভ্যালু কিভাবে কাজ করতেছে এটা জানাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। সো সাপোজ এখানে হচ্ছে 0 0 0 0 আচ্ছা, সো 4টা ভ্যালু আমরা একটু এখানে এসে দেখে ফেলি। ইন্সপেকশনে এসে আমরা একটু এটার ভ্যালু গুলোর ডিফারেন্স গুলো দেখে ফেলি। সো এখানে দেখেন আমাদের যেই আচ্ছা, এখানে আমাদের যেই সেটা ডিফল্টটাতেই দেখেন। হ্যাঁ, এখানে আমাদের যদি ফার্স্ট ভ্যালুটা আমরা চেঞ্জ করি, এখানে হচ্ছে আমি ফার্স্ট ভ্যালুটা চেঞ্জ করব। কোথায় চেঞ্জ হচ্ছে? উপরে, রাইট?
তো আমাদের ফার্স্ট ভ্যালু চেঞ্জ করে হচ্ছে মার্জিন টপ। সেকেন্ড ভ্যালু কোথায় চেঞ্জ করবে? আচ্ছা, কোয়েশ্চেন করার আগে আপনাদের আগে জ্ঞান দিয়ে নিই। সো আমাদের যে মার্জিন ভ্যালুর যে ভ্যালু গুলা যদি আমরা 4টা দেই আর যেভাবে দেই না কেন, এটা কাজ করে হচ্ছে ক্লকওয়াইজ। আমরা কি বাসায় তো সবারই ডিজিটাল ক্লক নাই, অ্যানালগ ক্লকও তো আছে না, এখনো বেঁচে আছে অ্যানালগ ক্লক। তো এই ক্লক যদি আমরা দেখি, আমাদের দিন শুরু হয় কয়টা বাজে? 12টায়। 12টা থেকে দিন শুরু তো নাকি, রাত 12টায়। এরপরে যেতে যেতে এভাবে যায়, রাইট? তো আমরা যদি এটা ফলো করি তাহলে আমাদের টপ কোনটা? এটাকে আমরা টপ ধরতে পারি একটা জিনিসের, দেন এটাকে বটম ধরতে পারি, এটাকে রাইট ধরতে পারি, এটাকে লেফট ধরতে পারি। তাহলে 12টার পর কয়টা বাজে? 3টা বাজে, তারপর 6টা, তারপর 9টা, তারপর আবার 12টা। তাহলে 4টা ভ্যালু যদি আমাদের হয়, সো ফার্স্টটা যদি টপ হয়, সেকেন্ডটা কি হবে বলেন তো? রাইট হবে। সেকেন্ডটা হবে হচ্ছে, সো এই যে দেখেন এখানে আমাদের রাইট সাইডে আমাদের একটা মার্জিন পেয়ে যাচ্ছে। তারপর থার্ডটা কি হবে? বটম। বটম। সো এখানে আমরা কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছি না, বাট দেখতে পাবো যখন আমরা এই যে এই জায়গাটায় এসে এখানে যখন হোভার করব, মাউসটা যখন এটার উপর রাখবো তখন সাউন্ড করতেছে। আচ্ছা, তো এটার উপর রাখলে হচ্ছে দেখতে পাবো যে এটা, আমি একটু আরেকটু বাড়াই, তাহলে আবার আমি আরেকটু বাড়াই, সেরকম বাড়ালাম, এরপর এটার উপর মাউসটা রাখলাম, দেখেন পেয়ে গেল। সো থার্ড ভ্যালু হচ্ছে আমাদের বটমের। তাহলে ফোর্থ ভ্যালু বেঁচে আছে একটাই, লেফট। সো ফোর্থ ভ্যালু হচ্ছে আমাদের লেফটে। এই হচ্ছে আমাদের মার্জিন। সো মার্জিনের 4টা ভ্যালু যখন আমরা দেই তখন সেটা কাজ করে হচ্ছে টপ, দেন কি রাইট, দেন বটম, থার্ড ভ্যালু হচ্ছে বটম, এন্ড লাস্ট ভ্যালু হচ্ছে লেফট। এভাবে 4টা ভ্যালু দিলে কাজ করে। আচ্ছা, এছাড়াও মার্জিনে 2টা ভ্যালু দেওয়া যায়। যদি আমি এখানে 10 পিক্সেল এন্ড 10 পিক্সেল দেই, 2টা ভ্যালু দেই, তখন কি হবে? সো 2টা ভ্যালু থাকলো। ম্যাডাম প্রথমটা টপ আর বটম। কি হওয়ার কথা? প্রথমটা টপ আর বটম। মানে ক্লকওয়াইজ চিন্তা করলে আগেরটার কথা যদি দেখি, আর যদি আমরা একটু কম বুদ্ধিমান হই তাহলে অবশ্যই টপ হওয়ার কথা, রাইট? সো ফার্স্ট ভ্যালু আমাদের টপ হওয়ার কথা, এন্ড সেকেন্ড ভ্যালু আমাদের 4টার ক্ষেত্রে ছিল হচ্ছে রাইট। সো টপ এন্ড রাইট যখন আমরা দিচ্ছি, এন্ড ওর কি পাচ্ছে না, বটমের ভ্যালু পাচ্ছে না, লেফটের ভ্যালু পাচ্ছে না, বাট ওকে 4টা ভ্যালুই পাওয়ার কথা। তাহলে as long as আমরা 0 না দিচ্ছি, তাহলে ওকে যদি আমি টপের একটা ভ্যালু দেই, তাহলে ফার্স্ট যে 2টা ভ্যালু দিলে ফার্স্ট যে এলিমেন্টটা ওটা কাজ করে হচ্ছে টপ বটমে ভার্টিক্যালি, এন্ড সেকেন্ড ভ্যালুটা কাজ করে হচ্ছে লেফট রাইটে হরিজন্টালি। সো আপনারা বুদ্ধিমান, সব বুঝে গেছেন। সো ভ্যালু টপ বটম, সেকেন্ড ভ্যালু লেফট রাইট। সো একটা গেল, 2টা গেল, 4টা গেল, 3টা বাদ যাবে কেন বলেন? আসেন 3টাও আবিষ্কার করবো না, 3টাও এক্সিস্ট করে, 3টা ভ্যালুও আমরা দিতে পারি। তো 3টা ভ্যালু দিলে কি হয়? প্রিন্সিপাল আমাদের এইটাই, হ্যাঁ প্রিন্সিপাল আমাদের এইটাই, এইটা মাথায় রাখলে বাকি সব হচ্ছে মনে থাকবে। যদি কোনো ভ্যালু না থাকে তাহলে টপের যে ভ্যালু সেটা বটম পায়, রাইটের লেফটের যে ভ্যালু সেটা রাইট পায়। তাহলে এখানে 3টা ভ্যালুর ক্ষেত্রে আমাদের আছে কি কি? সো 3টা, ফার্স্ট যে 3টা টপ রাইট বটম, সেটা হচ্ছে দ্যাট মিন ফার্স্ট ভ্যালু আমাদের টপ পাবে, সেকেন্ড ভ্যালু আমাদের লেফট রাইট দুইটাই পাচ্ছে, এন্ড
থার্ড ভ্যালু কি পাচ্ছে দেখা যাচ্ছে না, থার্ড ভ্যালু পাচ্ছে হচ্ছে বটমে। অলরাইট, সো এখানে তিনটা ভ্যালু অ্যাকচুয়ালি টপ রাইট বটমই পাচ্ছে, এন্ড যেহেতু লেফটের ভ্যালুটা আমরা দেইনি মেনশন করে, সো রাইটের ভ্যালুটা লেফটেও পেয়ে যাচ্ছে, দ্যাট মিনস সেকেন্ড ভ্যালুটা লেফট রাইট দুইটারই কাজ করছে। তার মানে যখন তিনটা ভ্যালু থাকে, মার্জিন যখন হয় 10 পিক্সেল, 20 পিক্সেল, 30 পিক্সেল, তখন মার্জিন মিন করে top, then left right, সেকেন্ডটা হচ্ছে লেফট রাইট, এন্ড থার্ডটা হচ্ছে বটম। এই ট্যাপ দিয়ে নিতে পারেন, ট্যাপ উইল টু মাচ, আচ্ছা থাকো বুঝে নিও। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। এন্ড আমাদের যে প্যাডিং আছে সেইটাও ঠিক একই ভাবে, ঠিক এরকম এই যে জিনিসগুলো দেখলেন 1 2 3 4 ঠিক সেইভাবেই কাজ করে। আমরা একটু দেখে ফেলি চলেন। সো আমি 0 পিক্সেল 0 পিক্সেল 0 পিক্সেল 0 পিক্সেল দেই, লোড। সো এখানেও আমাদের div প্যাডিং কি করতেছে, ফার্স্টটা কি করবে টপে নিবে, সেকেন্ডটা কি করবে লেফটে নিচ্ছে, এই সরি রাইটে নিচ্ছে, থার্ডটা হচ্ছে বটমে নিচ্ছে, এন্ড ফোর্থটা হচ্ছে লেফটে নিচ্ছে। সো সেম, আর বাকি যা বললাম 1 2 3 4 সবগুলাই হচ্ছে সেম। মার্জিন প্যাডিং কাজ করে সেম ভাবে, জাস্ট ওদের মধ্যে ডিফারেন্স হচ্ছে মার্জিন যে গ্যাপটা নেয় সেটা নেয় হচ্ছে আউটার সাইডে ডিভের বাইরে, আর প্যাডিং নেয় হচ্ছে ডিভের ভেতরে। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। আচ্ছা, ওকে যে আমি মার্জিন প্যাডিং যেই কারণে দিয়েছিলাম, সো এখানে আমি আরেকটা ডিভ নেই, সরি হাইট উইথ যে কারণে দিয়েছিলাম। সো ডিভ এখানে যদি আমি আরেকটা নিয়ে নেই, যেটা হবে নিচে এটা কি হলো, নিচে হচ্ছে এখানে আমার যে সিএসএস গুলো আছে সেগুলো সেম টু সেম পেয়ে গেল, বিকজ আমরা যদি ট্যাগ নেম ধরে একটা কিছু স্টাইল করি, সব এলিমেন্ট হচ্ছে সব ওই নামে যত এলিমেন্ট আছে সব পেয়ে যাবে। তো আমি ওকে একটা আলাদা করে ডিভ ধরে ডিরেক্টলি না করে আমরা হচ্ছে ক্লাস দিয়ে দিব। সো আমি ডিভ ক্লাস দিলাম, দিলাম, এন্ড এখানে আমি টেক্সট মেনশন করে দিলাম, হয়ে যাবে? হলো না? কেন হলো না? ম্যাডাম ডট দিতে হবে, রাইট? সো ডট দিলাম, এন্ড দেন এখানে হচ্ছে আমি আরেকটা ক্লাস নেম দেই, ক্লাস নেম দেই 2, রিলোড। সো এখন 2 কিছুই আসতেছে না, বিকজ আমাদের ওকে আলাদা করে আবার করতে হবে। সো 2 তে আমি হচ্ছে একটা উইথ 500 পিক্সেল, একটা হাইট 200 পিক্সেল, 200 পিক্সেল, sorry, and background color red দিলাম, রিলোড, চলে আসছে। এন্ড এখানে আমাদের একটা জিনিস আছে বর্ডার রেডিয়াস, যেটা দিয়ে হচ্ছে যদি আমি কিছু একটা দেই, সাপোজ 5 পিক্সেল বর্ডার রেডিয়াস যদি আমি দেই, আমাদের ইউজুয়ালি এই যে এরকম এলিমেন্ট গুলো কি আসে রেক্টাঙ্গেল অর স্কোয়ার শেপ, যেহেতু হাইট উইথ সেম দিয়েছি স্কোয়ার শেপ এসেছে, এজ গুলা হচ্ছে একদম শার্প হয়, রাইট? এখন আমি যদি বর্ডার রেডিয়াস, দ্যাট মিন্স আমার বর্ডারের বাইরে যে কর্নারটা আছে সেটা কি হয়ে যাবে রাউন্ডেড হতে শুরু করবে। সো 5 পিক্সেল দিলে আমার এরকম রাউন্ড হচ্ছে, যখন আমি 25 পিক্সেল দিব তখন আরেকটু রাউন্ডেড হয়ে যাবে, এরকম দিতে দিতে। সো এই এটা আমরা হচ্ছে এই ভ্যালুটা আমরা পার্সেন্টেজেও দিতে পারি এরকম। সো পার্সেন্টেজে দিতে দিতে আমরা যখন হচ্ছে 50% পর্যন্ত চলে যাব, তখন হচ্ছে জিনিসটা একদম কি হয়ে যাবে রাউন্ড হয়ে যাবে। সো এভাবে আমরা ডিভ দিয়ে সার্কেলও ক্রিয়েট করতে পারি।
এভাবে আমরা বাংলাদেশের পতাকাও ক্রিয়েট করতে পারবো, এখন না, কয়েকদিন পরে। we'll see, নাহলে করেই ফেলি আসলে। গ্রিন এর মধ্যে আমাদের থাকবে লাল, সো লালটা তো আমাদের করাই আছে, এখন জাস্ট কি করতে হবে, গ্রিনটাকে আমাদের একটা উইডথ দিব 600 পিক্সেল, একটা হাইট দিব, দিলাম 420 পিক্সেল, কালার, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, রিলোড। এখন এটাকে কি করতে হবে, নামাতে হবে। সো এখানে আমি যদি এই গ্রিনের ভেতরে রেড কে নামাতে চাই তাহলে আমরা কি ইউজ করতে পারি, প্যাডিং প্যাডিং, ভেরি গুড। সো আমরা প্যাডিং দিব কাকে, গ্রিনের মধ্যে, সো প্যাডিং দিয়ে দিলাম সাপোজ 150 পিক্সেল। আমরা অবশ্য ওকে প্যাডিং টপ, প্যাডিং লেফট দিয়ে পার্টিকুলারলি বলেও দিতে পারি, আচ্ছা এই জিনিসটা বলা হয়নি। সো আমরা যেমন একটা প্যাডিং এর মধ্যে 4টা ভ্যালু দিতে পারি, আমরা আবার সেপারেটলি প্যাডিং টপ, প্যাডিং লেফট, প্যাডিং বটম, প্যাডিং রাইট করেও বলে দিতে পারি, তখন ইন্ডিভিজুয়ালি যেটা বলবো সেটাই কাজ করবে। সো প্যাডিং টপ দিলে শুধু প্যাডিং টপ থেকেই নামবে। আচ্ছা এখন হচ্ছে আমাদের যাতে আমরা যে হাইট উইডথ দিয়েছি তার মধ্যেই থাকে, তাহলে কি করতে হবে, এখানে কি দিতে হবে মনে আছে, বর্ডার বক্স, বক্স সাইজিং হবে আমাদের প্রপার্টি নেম, এন্ড ভ্যালু হবে বর্ডার বক্স। একদিন একটু বেশি হয়ে যাচ্ছে, অসুবিধা নাই, এ পর্যন্তই শেষ, সেকেন্ড ক্লাস এটা। ওকে, সো এখানে হচ্ছে আমরা এইটার মধ্যে বর্ডার বক্স দিলে ও নেমে গেল, থেমে গেল, এইট ইজ ফাইন। এখন এটাকে আবার মাঝে আনতে হবে, তাহলে প্যাডিং হচ্ছে কোন সাইডে, লেফট সাইডে দিলাম 150 পিক্সেল, রিলোড হয়ে গেল। একটু মার্জিনও দিয়ে দিই ওর উপরে যাতে একটু সেপারেট মনে হয় ওর উপরের যে জিনিসটা আছে ওটা থেকে। সো মার্জিন টপ 50 পিক্সেল। ওকে, এই আমরা বাংলাদেশের পতাকা বানায় ফেললাম, কালার গুলো একটু ডিফারেন্ট, যাই হোক হয়ে গেল, চলবে ফর ফার্স্ট সিএসএস ক্লাস। ওকে, সো কারো কোনো কোয়েশ্চেন আছে? অনেক কোয়েশ্চেন থাকবে নিশ্চয়ই, একটু দেখবেন আপনারা আবার সবগুলা করে করে দেখবেন। আর এমনিতে লাইক বুঝেননি এখন হচ্ছে কোনো কিছু কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আজকের ক্লাসটা মাথার উপর দিয়ে গেছে। পুরোটা প্রথম দিকে যা একটু বুঝছি, লাস্টে দিয়ে এসে মনে করেন অসুবিধা নেই, হয় এমন হয়, ম্যাম আমার আবার প্র্যাকটিস করতে গেলে মাথার ভিতর ঢুকে যাবে। আচ্ছা কারো ইয়ে বাদ গেছে? জি ম্যাম, আমি আমার এমডি রায়হান, জুম লিংকটা একটু গ্রুপে তাড়াতাড়ি দিয়ে দিবেন ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, কোনটা কোনটা? চন্দ্রকান্ত বিশ্বাস কি বললেন? ক্লাসে ম্যাডাম ক্লাস লোডশেডিং ছিল তো, মানে এই করে প্র্যাকটিস করতে পারি নাই। ম্যাম আমার এটা দেওয়া হয়নি অ্যাটেন্ডেন্সটা। সুব্রত পল, আচ্ছা আপনি ক্লাসে পরে জয়েন করেছেন রাইট? জি ম্যাম, 9টার দিকে, 9:10 দিকে। অসুবিধা নাই, উপর দিয়ে এখন থেকে যাই আমরা, আপকামিং যতগুলা ক্লাসই হবে আপনার ক্লাসের মধ্যে মাথার উপর দিয়ে যাবে, আপনার প্র্যাকটিস করে মাথার ভিতরে ঢুকাতে হবে। হোমওয়ার্ক দিয়েছিলেন সুব্রত পল? না ম্যাম, অর্ধেকটা করছি আর অর্ধেকটা কমপ্লিট হয় নাই, আজকে রাত্রে কমপ্লিট করে দিয়ে দিব। স্যার ঠিক আছে। ক্লাস 1 and 2 এর অ্যাটেন্ডেন্স 1 and 2, আচ্ছা আপনি হচ্ছে নতুন মানুষ না? জি না, নাকি না? না প্রথম থেকে ছিল, মানে এখন শুরু পুরো ক্লাস থেকে। ঠিক আছে, তো আপনাকে সুবর্ণ সুযোগ